সুধী দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের ডিজিটাল ডায়লগে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শীতের এই অপরাহ্নে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আলোচনার প্রতিপাদ্য হিসাবে যেটা রেখেছি, আপনারা অনেকেই দেখেছেন। আপনারা জানেন যে করোনার কারণে আমাদের অর্থনীতি অ্যাডভার্সলি অনেক ইম্প্যাক্ট হয়েছে। তারপরেও আসার বিষয় যে পাশ্চাত্যের অন্য দেশের কথা তো বাদই দিলাম, ইভেন এমার্জিং কান্ট্রি যেগুলো আছে তার মধ্যেও আমাদের অর্থনীতির পুনরুদ্ধার কিন্তু খুবই আশাজনক। এবং আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে চলছিল, ইভেন করোনা টাইমেও আপনার করোনার ভয় ভীতিকে বিরুদ্ধাঙ্গুলি দেখিয়ে অর্থনীতি যেভাবে রিবাউন্স করেছে, সেটাও কিন্তু প্রচন্ড আশার বিষয় এবং সবাই এটা নিয়ে খুব পজিটিভলি ভাবছে এবং উচ্ছ্বাসিত। তারপরেও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে একটা অর্থনীতিতে যে পরিমাণ ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সের কম্বিনেশন থাকার কথা, বিশেষ করে বিজ্ঞজনেরা বলে যে অর্থনৈতিক উন্নয়নটা যদি একটু আপনার লং টার্মে থাকতে হয়, স্থায়িত্ব থাকতে হয়, সাস্টেনেবিলিটি থাকতে হয়, তাহলে ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সের যে একটা আপনার আনুপাতিক হার, সেটা আমাদের অর্থনীতিতে আগেও তেমন একটা ছিল না, ইভেন করোনা টাইমেও তেমন একটা নাই। আমরা যদি সেপ্টেম্বর মাস পর্যন্ত যে ডাটাটা আমরা পেয়েছি ওটাও যদি দেখি, তাহলে টোটাল যে রাজস্ব আহরণ, সেই আহরণের 42% আসছে ভ্যাট এবং টার্নওভার ট্যাক্স থেকে, এবং বাকিটা অন্যান্য ট্যাক্স থেকে আসছে। এবং আমরা যদি আমদানি শুল্ক এবং অন্যটা ধরি, তাহলে পার্সেন্টেজটা অনেক আগাবে। তো আমাদের ডিরেক্ট ট্যাক্সের পার্সেন্টেজটা অতটা হচ্ছে না। এগুলো সবকিছু কনসিডার করি আজকে আমাদের ডায়লগের বিষয় রেখেছি আমরা এভাবে যে অর্থনীতিতে অর্থের যোগানে ভ্যাটের উপর ভর, মিটবে কি অর্থের অভাব। আমাদের সাথে আজকে যারা আছেন, যাদেরকে পেয়ে আমরা অনেক আনন্দিত, তাদের মধ্যে আপনারা এই স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে খুবই সজ্জন ব্যক্তি এম এ মান্নান, এমপি, মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশ গভর্নমেন্টের, এবং খুবই সজ্জন ব্যক্তি, এবং সবাই ওনাকে নিয়ে অনেকটা এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করে যে উনি এখনো পলিটিশিয়ান হয়নি, উনি এখনো জনমানুষের একজন রয়ে গেছে। স্যারকে আমরা পেয়েছি। স্যার, আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে আরো দেখছেন যারা বিভিন্ন বিষয় এখন তীক্ষ্ণ নজর রাখছেন, অর্থনীতির বিষয়গুলো যেগুলো অনেকে রসকসহীন বলে, আবার কিন্তু এই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে এবং সরকারকে পলিসি নির্ধারণে অনবরত হেল্প করে যাচ্ছেন, এরকম একজন প্রফেসর ডক্টর সেলিম রায়হান সাহেব আছেন আমাদের সাথে। প্রফেসর ডক্টর সেলিম রায়হান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং আর একজন যিনি আইনের দৃষ্টিকোণ থেকে আপনার রাজস্বের বিভিন্ন বিষয় চুলচেরা বিশ্লেষণ করেন, সেই ব্যারিস্টার এম মাসুম ভাই আমাদের সাথে আছেন, যিনি একদম আইনের প্রভিশন ধরে ধরে আপনার অর্থনীতি এবং বাণিজ্যের বিভিন্ন বিষয় খুব ভালোভাবে ব্যাখ্যা দেন, এবং যে আইন যে একটা আপনার জাস্টিস স্থাপনের কথা বলে, ওটা নিয়েও উনি খুব বিশ্লেষণ করেন, সেই মাসুম ভাইকেও পেয়েছি। আর আমি মাহমুদ হোসেন, বাই প্রফেশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনাদের সাথে আছি। তো আজকে আমরা এটা নিয়ে আলাপ করব। প্রথমেই আমরা সেলিম রায়হান ভাইয়ের কাছে যাব। সেলিম ভাই, যেটা প্রথমে বলছিলাম যে এই যে ভ্যাটের উপর যে ভর, মানে রাজস্বের যে একটা ঘাটতি তো আছে, এটা খুবই অনুমেয় ছিল যে কোভিড টাইমে রাজস্বের একটা ঘাটতি থাকবে এবং সেক্ষেত্রে সরকারকে লোন নিতে হবে, সেই লোনটা ইন্টারন্যাশনালি কিছু সোর্স করবে, আবার লোকালি কিছু সোর্স করবে। বিজ্ঞজনেরা বলছিল যে আপনার লোকালি এত লোন সোর্স করতে হলে সেটা আমাদের বাজারে আপনার প্রাইভেট সেক্টরের জন্য ইনভেস্টমেন্ট ফান্ডের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে, সেটা কিন্তু হয়নি। এবং আপনার ইন্টারন্যাশনালি যে আমরা অনেক লোন নিতে পারছি তাও কিন্তু না। আবার অর্থনীতিও তো পুরো দমে এগিয়ে চলছে, যদিও ডিসপারিটি আছে, বৈষম্য অনেক বেড়ে গেছে, দারিদ্র্যের সংখ্যা অনেক বাড়ছে, যে কোনো প্যান্ডামিকে এরকম হয়। বাট আপনি ওভারঅল বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন সেলিম রায়হান ভাই?
অনেক ধন্যবাদ, এবং মাননীয় মন্ত্রী সালাম এবং বাকিদের যারা আছেন, উদ্যোক্তা, আয়োজকদের আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, আমরা যে কনটেক্সটে আলাপ করছি, যে সময় দাঁড়িয়ে এখন একটা অ্যাবনর্মাল টাইম, কোনোভাবে স্বাভাবিক সময় নয়। এবং তার একটা বড় বিষয় হচ্ছে যে আমরা নর্মাল সময়ে যখন এই ট্যাক্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এর আগেও, মাথায় রাখতে হবে যে এখন যখন আমরা আলোচনা করছি অর্থের যোগানের বিষয়, অথবা ট্যাক্স কিভাবে কাজ করছে, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করছে, আমাদের মাথায় কিন্তু এই কনটেক্সটটা রাখতে হবে যে এটা আমরা একটা স্বাভাবিক সময়ের মধ্যে নেই। তবে একটা বিষয় খুব পরিষ্কার যে বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারকে যদি আমি মোটা দাগে তিনটা উৎসর কথা বলি ট্যাক্স আদায়ের ক্ষেত্রে, একটা তো হচ্ছে যে ইনকাম ট্যাক্স, আরেকটা হচ্ছে আমাদের ট্রেড ট্যাক্স যেটা আমাদের বাণিজ্য থেকে আসে, এবং আরেকটা হচ্ছে কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন রিলেটেড ট্যাক্স। এই তিনটার কিন্তু আমরা গত 2 দশকে আমরা একটা মোটামুটি একটা বড় স্ট্রাকচারাল চেঞ্জ দেখেছি। একটা স্ট্রাকচারাল চেঞ্জ আমরা দেখছি গত 2 দশকে, যেটা হয়েছে যে ইনকাম ট্যাক্স যতই আমরা বলি না কেন যে এখনো আমাদের নির্ভরতা বাড়েনি, মানে নির্ভরতা এখনো অপটিমাল জায়গায় যায়নি, কিন্তু বেড়েছে। মানে সেই 2000 সালে যখন সেটা ছিল প্রায় পুরো ট্যাক্সের প্রায় 15 থেকে 16 ভাগ, সেটা এখানে এখন কিন্তু প্রায় 30 ভাগের মতো হয়েছে, প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু এটা কিন্তু কোনোভাবেই যেগুলো ডেভেলপিং কান্ট্রিজ অ্যাভারেজ যখন যেটা বলি তার তুলনায় অনেক কম। মানে হয়তো অপটিমালি আমরা হয়তো চাইবো এটা 50 ভাগের উপরে যাওয়ার জন্য, সেই হিসাবে কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি। ট্রেড ট্যাক্সের পরিমাণ কিন্তু কমেছে, শেয়ার কমেছে। পরিমাণের বদলে আমি শেয়ারটা বলবো, সেটা প্রায় 52-53% থেকে এটা প্রায় এখন 30 ভাগে নেমে এসেছে। কিন্তু ভিএটির যেটা নিয়ে আলোচনা আজকে একটা প্রধান প্রতিপাদ্য, সেটা কিন্তু মোটামুটি 38 থেকে 40 ভাগের মধ্যে রয়ে গেছে। তার অর্থ পুরো ট্যাক্সের 40 ভাগ হচ্ছে কনজামশন আর প্রোডাকশন রিলেটেড ট্যাক্স, যার মধ্যে একটা ভিএটি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। 30 ভাগ হচ্ছে ট্রেড ট্যাক্স এবং 30 ভাগ হচ্ছে ইনকাম ট্যাক্স। তো এই যদি কম্পোজিশন দেখি আমরা, এমনকি করোনার আসার আগেও এই কম্পোজিশনটা ছিল। এই করোনাকালীন সময়ে যে খুব কম্পোজিশনে খুব বড় ধরনের পরিবর্তন হবে তা না, তবে এটা ঠিক ট্রেড ট্যাক্সের শেয়ার কমার একটা বড় ধরনের সুযোগ সম্ভাবনা আছে, কারণ আমাদের বাণিজ্যের উপর কিন্তু বড় ধরনের একটা অভিঘাত এসছে। আমাদের রপ্তানির আয় যেমন একটা সেভাবে প্রবৃদ্ধি হচ্ছে না, বেশ কম প্রবৃদ্ধি। আমদানি যেটা কিন্তু যেটার উপর থেকে আমরা ট্রেড ট্যাক্স আমরা আদায় করি, সেটা কিন্তু প্রবৃদ্ধি ঋণাত্মক বেশ লম্বা সময় ধরে, গত করোনাকালীন সময়। এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু একটা জায়গা আছে যে এই করোনার সময় অনেকেই ইনকাম হারিয়েছেন এবং তাদের উপর নানা ধরনের এক্সাম্পশন তারা দাবি করছেন, সুতরাং সেগুলোর একটা এফেক্ট হয়তো এই বাজেটের শেষের দিকে, হয়তো অর্থ বছর শেষের দিকে মোটামুটি বোঝা যাবে যে এখান থেকে কতটুকু আদায় হলো। যেখানে হয়তো খুব বেশি অ্যাভয়েড করার উপায় নেই সেটা হচ্ছে কনজাম্পশন প্রোডাকশন রিলেটেড ট্যাক্স, যেখানে ভিএটি অটোমেটিকলি আমি যদি কনজিউম করি আমাকে ওটা ট্যাক্স দিতেই হবে, এবং সেটা ওখান থেকে অ্যাভয়েড করার সেরকম কোনো সুযোগ নেই। এখন হচ্ছে যে আমার কাছে যেটা মানে মোটামুটি একটা অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে যে আমরা যতই বলি না কেন বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে। আমরা যে প্রবৃদ্ধির অথবা অর্থনৈতিক উন্নয়নের যে একটা ট্রাজেক্টরির মধ্যে ছিলাম, করোনা কিন্তু আমাদের সেখানে একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে। এখন সেই ধাক্কার মাত্রা কতটুকু সেটা নিয়ে অবশ্যই একটা আলোচনা এবং সেটা নিয়ে একটা বড় ধরনের বিশ্লেষণের সুযোগ আছে, এবং তার জন্য আমাদের আরো অনেক তথ্য উপাত্ত প্রয়োজন। এবং সেই জায়গায় হয়তো আমি বলবো যে তথ্য উপাত্তের এখনো কিন্তু যথেষ্ট ঘাটতি আছে, বিশেষ করে গ্রাউন্ড লেভেল যে ধরনের ডেটা দরকার সেই জায়গায় ঘাটতি আছে। কিন্তু তারপরে মোটামুটি একটা কতগুলো জায়গায় স্বস্তি জায়গা আমাদের কিন্তু আছে। যেমন আমরা দেখছি আমাদের প্রবাসী আয় যেটা রেমিটেন্সের ক্ষেত্রে একটা বড় প্রবৃদ্ধি আছে, ফরেন রিজার্ভ আমাদের বেড়েছে, রপ্তানির ক্ষেত্রে কয়েক মাসে ধাক্কা সত্ত্বেও আমাদের কিন্তু রপ্তানি আবার ঘুরে দাঁড়িয়েছে, মোটামুটি একটা ইতিবাচক ধারায় আছে। যদিও এখন সাম্প্রতিক সময় নিয়ে বড় ধরনের একটা শঙ্কা সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউরোপে এবং নর্থ আমেরিকাতে সেকেন্ড ওয়েভ এবং নতুন যে একটা স্ট্রেন যেটা ভাইরাস আছে সেটা নিয়ে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশ অবশ্যই অনেক দেশের তুলনায় এরকম, অথবা যেরকম একটা আশঙ্কা করা হয়েছে তার থেকে অনেক আমরা ভালো অবস্থানে আছি, আমরা ভালো করছি। আমাদের অর্থনীতিতে ম্যাক্রো ইন্ডিকেটর গুলো খুব বড় ধরনের পতন হয়নি। কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, যে যে ধাক্কাটা লেগেছিল শুরুর দিকে এবং একটা যে লকডাউনের সময় দারিদ্র্য, যেটা আপনিও বললেন যে দারিদ্র্য একটা হারের বড় ধরনের একটা উল্লম্ফন হয়েছিল, সুতরাং একটা ম্যাক্রো পিকচার এবং মাইক্রো রিয়েলিটি অথবা গ্রাউন্ড লেভেল রিয়েলিটির মধ্যে একটা মিসম্যাচ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে যেটা দেখা যায় অনেক প্রোডাকশন অ্যাক্টিভিটিস তারা হয়তো এখনো ফুল স্কেলে আসতে পারেনি। আমরা সানামের পক্ষ থেকে
কিন্তু বেশ দুটো রাউন্ড আমরা বিজনেস কনফিডেন্স ইন্ডেক্স সার্ভে করেছি প্রায় 300-500 ফার্মের উপরে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সেক্টর কিন্তু তারা এখনো কনফিডেন্সের ক্ষেত্রে পিছিয়ে আছে। কিছু যেমন আমাদের গার্মেন্টস তারা তো ভালো করেছে, এবং সেক্ষেত্রে আমি অবশ্যই সরকারকে প্রশংসা দাবিদার। অবশ্যই স্টিমুলাস প্যাকেজ তারা যেভাবে নিয়ে এসেছিল শুরুতে এপ্রিল মাসে, আমি মনে করি অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু সবার আগেই নিয়ে এসেছিল, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে স্টিমুলাস প্যাকেজ, যেটা অবশ্যই খুব কার্যকরী ভূমিকা রেখেছে। কিন্তু স্টিমুলাস প্যাকেজেও যে বিভিন্ন সেক্টরগুলোকে সমানভাবে সহযোগিতা করতে পেরেছে তা কিন্তু নয়। তাই সবকিছু মিলে আমি মনে করি যে এটার অ্যাসেসমেন্ট দরকার, যে সরকারের সহযোগিতা কতটুকু আসলে কার্যকরী হয়েছে বিভিন্ন খাতের জন্য, যে জায়গায় গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে আমরা কিভাবে আরো ফিল আপ করা যেতে পারে। পাশাপাশি হচ্ছে যে আমাদের অর্থায়ন তো একটা বড় ধরনের একটা প্রয়োজন, বিশেষ করে এই করোনাকালীন সময়ে শুধুমাত্র সেক্টরগুলোকে সহযোগিতা দেওয়ার বিষয় না, যারা দরিদ্র হয়েছে, যারা এই সময় খুব কাজ হারিয়েছেন এবং খুব কষ্টে আছেন, তাদের জন্য সরকার যে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বাড়িয়েছেন সেগুলোকে তো সাস্টেইন করতে হবে এবং সেগুলো পরিধি হয়তো আরো বাড়াতে হবে। সামগ্রিকভাবে মনে করি একটা মিশ্র অভিজ্ঞতা আমাদের জন্য। আমরা একটা জায়গায় আমি মনে করি আমাদের খুবই আশাব্যঞ্জক হওয়ার ব্যাপার আছে। যেরকম আশঙ্কা আমরা বছরের শুরুতে অথবা এপ্রিল মে মাসে আমরা করেছিলাম, তার থেকে আমরা তুলনাভাবে অনেক ভালো অবস্থানে আছি। এইটা আমাদেরকে যেন একটা স্বস্তি জায়গা দেয়, এবং সামনের দিনগুলোতে যে সংকটটাকে আরো যথাযথভাবে মোকাবেলা করতে পারি সেই জায়গাটা আমার মনে হয় আমাদেরকে আরো আশাবাদী করে তুলবে। তবে তার জন্য কিছু পদক্ষেপ যথাযথ নেওয়া দরকার, এবং মাননীয় মন্ত্রী আছেন এখানে, পরিকল্পনা মন্ত্রী, আমি জানি উনি যথেষ্ট এসব বিষয়ে চিন্তা ভাবনা করছেন। বিশেষ করে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই জাস্ট গত মাসে এটা লঞ্চ করা হলো। সুতরাং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বাস্তবের সাথে মিলিয়ে এখনকার কনটেক্সটের করোনাকালীন যে অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো তার সাথে মিলিয়ে কিভাবে এটাকে আমরা সরকারের যে উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিকল্পনা, স্টিমুলাস প্যাকেজ এবং সর্বোপরি আমাদের এসডিজি বাস্তবায়নের জন্য যে অর্থায়ন দরকার, সেখানে কর কাঠামোর যে সংস্কার, কর কাঠামোতে যে পরিবর্তনগুলো দরকার, সেই জায়গাগুলো আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। সেলিম রায়হান ভাই খুব সুন্দরভাবে বললেন। আপনার কাছে আরেকটা ছোট কোশ্চেনের একটু অ্যান্সার চাচ্ছি, ওটা নিয়ে তারপর আমি নেক্সট যাব। যে এই যে স্টিমুলাস প্যাকেজের কথা বললেন, হ্যাঁ এটা খুবই প্রশংসনীয় এবং সর্বমহল থেকে কিন্তু প্রশংসা উঠেছিল। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার অ্যাডামেন্ট একটা অ্যাটিটিউড টু হেল্প দ্য এভরি সেক্টর ডিউরিং দিস প্যান্ডামিক টাইম, এটা কিন্তু প্রশংসিত হয়েছে। এবং যে যে মহল থেকে কনসার্ন উত্থাপন করা হয়েছিল সেটা কিন্তু অনেকাংশে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এখানে কোনো অর্থের ঘাটতি হয়নি। এবং সেটা আমি বলবো যে আপনার বাংলাদেশ ব্যাংকও খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে, এবং গভর্নমেন্টের যারা ডিসিশন মেকার ছিল, বিভিন্ন লেভেলের পলিসি মেকার ছিল, তারা কিন্তু পলিসিগুলোও এত ভালো কোঅর্ডিনেটেড করেছে যে এখন পর্যন্ত ব্যাংকিং সেক্টরে যে অর্থের ঘাটতির কথা বলা হয়েছিল সেটা কিন্তু হয়নি। বাট একটা ক্ষেত্রে বোধহয় একটু ক্ষেত থেকে যায়, যে ক্ষেত্রে এই যে স্টিমুলাস প্যাকেজটা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এদের ক্ষেত্রে বোধহয় ওভাবে করে যেটা আপনার ইন্টেন্ডেড অবজেক্টিভ ছিল ওটা বোধহয় অ্যাচিভমেন্ট হয়েছে কিনা সেখানে বড় একটা আপনার কোশ্চেন মার্ক থেকে যায়। এবং এ ব্যাপারে আপনার যে আপনার অর্থনৈতিক বিশ্লেষক যারা ছিল তারা কিন্তু বিভিন্ন সময় বলেছিল যে বাংলাদেশ ব্যাংকে বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে এগিয়ে আসতে হবে, কারণ এই যে গ্রাহক এবং আপনার ব্যাংক এদের রিলেশনের ভিত্তিতে যে স্টিমুলাস প্যাকেজটার সাপোর্ট, স্বল্প সুদে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, এখানে আপনার গ্রাহকদের কাছ থেকে ওই কনফার্মিটিটা পাচ্ছে না, যে কারণে ব্যাংক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এটা এক্সটেন্ড করতে পারছেন না। সেটা হয়নি। এখন যা হয়নি তো যে টাইমটা চলে গেছে তো গেছে, বাট এখন করোনার সেকেন্ড ওয়েভ বাড়ছে, আপনিও বলছেন স্টিল আমাদের ইকোনমি ফুল সুইং এ চলে যেতেও আরো সময় লাগবে। এই অবস্থায় কি কি করা যেতে পারে? অনেক ধন্যবাদ। একটা জিনিস অসম্ভব রকম পরিষ্কার, সেটা হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে রাজনৈতিক অঙ্গীকার এটা কিন্তু খুব সুস্পষ্ট ছিল একদম শুরু থেকেই। এবং একটা জিনিস আপনি যেটা পরিষ্কারভাবে বলেছেন যে স্টিমুলাস প্যাকেজের যে বিভিন্ন দিক, গার্মেন্টস জন্য স্টিমুলাস প্যাকেজ করা হয়েছে, কৃষির জন্য, এসএমইর জন্য, ক্ষতিগ্রস্ত যে বিভিন্ন শিল্পের জন্য, তো এগুলো কিন্তু আমি মনে করি যে খুব কম দেশই কিন্তু এইভাবে তারা প্যাকেজগুলো নিয়ে আসতে পেরেছে।
কিন্তু এটা বাস্তবায়নের যে সমস্যাটা, এটা কিন্তু বাংলাদেশের মতো বেশিরভাগ দেশে একটা চিরচরিত প্রবলেম। সুতরাং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা কেউ দ্বিমত করব না যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে। আমি মনে করি, আমি বিভিন্ন সময় লিখেছিও যে একটা স্টিমুলাস প্যাকেজটাকে বাস্তবায়ন অথবা এফেক্টিভলি বাস্তবায়ন করার জন্য তিনটা দিক খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার ফাইন্যান্সিং। আপনি ঠিকই বলেছেন, ফাইন্যান্সিং খুব বড় ধরনের প্রবলেম হয়নি আমাদের জন্য। তার একটা বড় কারণ খুব সম্ভবত ছিল যে সরকার যখন ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন তখন কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু আমরা দেখেছি এই সময় ক্রেডিট এক্সপানশনটা তুলনাভাবে কম ছিল, তখন সেই প্রেশারটা আমরা পাইনি। দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিবিউশন, যেটা আপনি আরেকটা সুন্দরভাবে বলেছেন যে ডিস্ট্রিবিউশনে প্রপারলি হচ্ছে কিনা। অর্থাৎ আপনি যেটা খুব নির্দিষ্টভাবে বলে যে স্মল এবং মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস, তাদের কিন্তু জন্য স্টিমুলাস প্যাকেজে দেখা গেছে প্রায় 50% পর্যন্ত এখনো ডিসবার্স হয়নি। এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে গার্মেন্টস তারা খুব এফেক্টিভলি ইউটিলাইজ করেছে, বাট অন্যান্য অনেক সেক্টর তারা হয়তো এতটা এফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেনি। এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তাদের যে রিসেন্ট যে ইভ্যালুয়েশনটা আছে, যেটা গত মাসে তারা একটা বড় প্রোগ্রাম করলেন, 3টা বড় প্রোগ্রাম করলেন, তার মধ্যে একটা প্রোগ্রাম আমি প্যানেলিস্ট হিসেবে ছিলাম, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বিষয়গুলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের নিজস্ব অ্যানালিসিসে এসছে। আমার থার্ড পয়েন্ট হচ্ছে স্টিমুলাস প্যাকেজের, সেটা হচ্ছে যে এটা মনিটরিংটা খুব প্রয়োজন। অর্থাৎ যেটা প্রপার রেগুলার মনিটরিং, কে কিভাবে পাচ্ছে তা এবং কোথাও কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা সেই জায়গাগুলো। সুতরাং আপনার প্রশ্নের খুব সংক্ষেপে শেষ উত্তরটা হচ্ছে আমার, সামনের দিনগুলোতেও যদি আমরা এই স্টিমুলাস প্যাকেজের যদি এফেক্টিভ একটা বাস্তবায়ন এবং তার যদি কাঙ্ক্ষিত ফলটা আমরা দেখতে চাই, এই তিনটা দিকের উপর জোর দিতে হবে। পাশাপাশি আমি বিভিন্ন সময় বলেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ইভালুয়েশন দরকার, যে কতটুকু বাস্তবায়ন করা গেছে, কোথায় কোথায় লুপহোলস গুলো আছে। এবং থার্ড, আমার শেষ পয়েন্টটা হচ্ছে যে খুব সম্ভবত আমাদের একটা সেকেন্ড ওয়েভ অফ স্টিমুলাস প্যাকেজ হয়তো প্রয়োজন পড়বে। যে আমরা ফার্স্টে যে আমরা যেভাবে করেছি, এখন নতুন নতুন চ্যালেঞ্জ গুলো এসছে, এবং বিশেষ করে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য নতুন উইন্ডো, সেপারেট উইন্ডো ওপেন করতে হবে। ব্যাংকিং সেক্টরের মাধ্যমে এদেরকে সাপোর্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে কি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলোকে সাহায্য নেব আমরা, অথবা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করবো কিনা, এগুলো কিন্তু ভাববার এবং চিন্তা করার যথেষ্ট সময় আমি মনে করি এই মুহূর্তে। দুটো ইস্যু আপনার আলোচনা থেকে একটু নোট রাখতে চাচ্ছি। এই যে বললেন যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য আমাদের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তাদেরকে ইনভলভ করব কিনা। আমরা জানি যে বাংলাদেশে যে কয়টা অর্গানাইজেশন মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করে, এর মধ্যে গর্ব করার মতো কিন্তু আমাদের গোটা কয়েক ইনস্টিটিউশন আছে। ইভেন আমরা যদি পিকেএসএফ এর কথা বলি, তারাও কিন্তু খুব ইফিসিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে এদের জন্য কাজ করে থাকে তাদের পার্টনার অর্গানাইজেশন নিয়ে। তো যদি গভর্নমেন্টের নীতি নির্ধারকেরা এটা চিন্তা করেন পজিটিভলি তাহলে ভালো হবে। ব্র্যাক তো আমাদের শুধু বাংলাদেশই না, বাংলাদেশের বাইরেও খুব আপনার খুব ইফিসিয়েন্টলি একটা ফুড স্টেপ রেখেছে, যেটা আমরা বাংলাদেশের বাইরে গেলেও অনেক দেশে আমরা বলতে পারি যে উই আর ফ্রম বাংলাদেশ অ্যান্ড তোমার কান্ট্রিতে তো আমাদের একটা এনজিও কাজ করে। তো এটা আপনি খুব ভালো একটা দিক উল্লেখ করেছেন। আমি ব্যারিস্টার এম মাসুম সাহেবের কাছে আসবো। মাসুম সাহেব, আমাদের যে আজকে আলোচনার বিষয়টা ছিল যে ভ্যাটের উপর ভর, আমরা যদি চিন্তা করি যে একটু যদি পিছনটায় যাই, স্যারের পারমিশন নিয়েই যাচ্ছি, যে উপমহাদেশে যখন প্রথম ট্যাক্স ইন্ট্রোডিউস হলো তখন সেই 1897 বা 1920 সালের দিকে, তখন একটা কথা জোরে সোরে এসেছিল যখন আপনার ব্রিটিশ গভর্নমেন্ট করলো যে হোয়াই শুড উই পে ট্যাক্স। তখন একটা কথা সিভিল সোসাইটি থেকে বলা হচ্ছিল যে উই উইল পে ট্যাক্স টু বাই দ্য সিভিলাইজেশন। এই যে আপনার ট্যাক্স পেয়াররা ট্যাক্সটা দিবে টু বাই দ্য সিভিলাইজেশন। এখন এই সিভিলাইজেশন বলতে তো অনেক বড় ব্যাখ্যা আছে, বাট এর মধ্যে যে কয়টা মূলত বিষয় ছিল, এর মধ্যে একটা বিষয় ছিল যে সম্পদের প্রপার ডিস্ট্রিবিউশন হবে। ইকুয়াল ডিস্ট্রিবিউশন তো সম্ভব না, বিকজ উই আর নট এ কমিউনিস্ট কান্ট্রি, ইভেন কমিউনিস্ট কান্ট্রিতেও এটা হয় না। বাট এই যে ইনডাইরেক্ট ট্যাক্সের উপর যখন বেশি ভর এসে যায়, তখন তো আপনার হাইয়েস্ট আর্নার পিপলকে বেশি ট্যাক্স করা যায় না। কারণ যে ভদ্রলোক আপনার 10,000 টাকা রিক্সা চালিয়ে ইনকাম করে, সেও যখন কোনো একটা আপনার কনজিউমাবেল প্রোডাক্ট কিনে, তার জন্য যে ভ্যাটের হার, এবং আমাদের সবচেয়ে সর্বোচ্চ যে ধনী তারা যখন কিনে তাদের জন্য সেই হার। তাহলে এই যে আমার একটা প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে না, এবং বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বৈষম্য অনেক বড় একটা ব্যাপার হচ্ছে, সেক্ষেত্রে ইনডাইরেক্ট ট্যাক্সের উপর নির্ভরতা, বেশির মাত্রায় নির্ভরতা আরো বেশি বৈষম্য বেরিয়ে চলছে কিনা, এবং সেটা আইনের দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন।
ব্যারিস্টার এম মাসুদ। আমি একটু পেছন থেকে সেলিম ভাইয়ের পয়েন্ট কিছু অ্যাড করে ওখান থেকে আসি। ধরেন আজকে আমাদের যে স্টিমুলাস প্যাকেজ যখন হয়, আপনি দেখেন মার্চের সময় আমরা কিন্তু মার্চের আগ থেকেই বুঝতেছিলাম যে আমাদের লিকুইডিটি ক্রাঞ্চ চলছিল, বাট সেই সময় আমরা দেখলাম যে গভর্নমেন্টের বা বাংলাদেশ ব্যাংকের যে ইন্টারভেনশন, মনিটারি পলিসির ইন্টারভেনশনের মাধ্যমে আমাদের সিআরআর, এসএলআর এবং এডি এবং রেপো রেশিও কমিয়ে এটার অ্যাডজাস্টমেন্ট করিয়ে প্রায় 1 লাখ কোটি টাকার মতো তখনই ব্যাংকিং সেক্টরে ছিল, এবং পরে এখন বোধহয় অ্যারাউন্ড 1,83,000 কোটি টাকার মতো, যার জন্যই আমাদের যে স্টিমুলাস প্যাকেজটা দেওয়া হয়েছিল, এবং সেটা কিন্তু এই যে রাইট যতটাই হোক অনেকটাই কিন্তু সাকসেসফুলি ডিসবার্সমেন্ট হয়েছে। স্পেশালি ধরেন লার্জ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রায় তাদের যে 30,000 সেখানে প্রায় 80% মতো কিন্তু ডিসবার্স হয়েছে, এবং 10,000 কোটি যেটা এক্সপোর্টের সেটা কিন্তু প্রায় 100%ই আপনার ডিসবার্স। অনলি যেটা আমাদের এসএমই সেক্টরে যেটা 50% মতো, এবং যেটা এখন পরে কথা হচ্ছে যে পিকেএসএফ এবং অন্যান্য এসএমই ফাউন্ডেশন বা এনজিও ফাউন্ডেশন তাদেরকে নিয়ে এইটাকে আরো ভালোভাবে কিভাবে ডিসবার্স করা যায়। এবং যেটা সেলিম ভাই খুব রাইটলি বললো যে এখন আমাদের দরকার এটাকে রিভিউ এবং ফাইন টিউন করা, যে কোথায় কোথায় আরো দেওয়া দরকার, বা এটাকে স্টিমুলাস প্যাকেজটাকে আরো বৃদ্ধি করা যায় কিনা, স্পেশালি যারা এসএমই সেক্টর, কারণ ইকোনমি রান করতে হলে তাদের এই সেক্টরটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং দেখা যাচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরে আপনি দেখেন আমাদের গ্রোথ কিন্তু ক্রেডিট গ্রোথ কিন্তু সেই 10%-এর নিচে, 9.3 সামথিং, এবং আমাদের আপনি যদি দেখেন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট সেটা সেই 23% স্ট্যাগন্যান্ট থেকে কিন্তু এখন 12%-এর ইয়েতে। তো এখন আপনার স্পেসিফিক পয়েন্ট যেটা আমাকে, যে ভ্যাটের বা ট্যাক্স রিলেটেড, আপনি যদি একটা জিনিস দেখেন আমাদের এখানে ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু আপনি 10%-এর নিচে, আর যদি ডাইরেক্ট ইনকাম ট্যাক্সের কথা বলেন অনলি 1% লোক কিন্তু 1% লোকেরও নিচে। ধরেন আপনার আমাদের এখানে টিন আছে বোধহয় 50,000 অ্যারাউন্ড লোকের, তার মধ্যে রিটার্ন সাবমিট করে বোধহয় অ্যারাউন্ড 16 লাখ বা সামথিং। তাহলে দেখা যাচ্ছে যে 1%-এর নিচে যারা অ্যাকচুয়ালি ট্যাক্স পে অফ করে। এবং আপনি যদি ওভারঅল যদি এমনি ধরেন আমরা যদি পাশের দেশেই ধরেন ইন্ডিয়াকে দেখি, ইন্ডিয়াতে যেমন ধরেন আপনি যে কোনো একটা ট্রানজাকশন যদি করেন, ওদের ওই ট্রানজাকশনটা ওদের যে আধার সেখানে যেয়ে কিন্তু হিট করবে, এবং কিন্তু এই ট্রানজাকশনটাকে কোনো পুরো ডিটেলস একটা সিস্টেমের মধ্যে চলে আসে। কিন্তু আমাদের দেশে কিন্তু আনফরচুনেটলি যাই হোক সেই সিস্টেমটা কিন্তু এখন পর্যন্ত ডেভেলপ করেনি। দো এখানে যেটা আমাদের রিসেন্টলি এফডি কি বলে এনবিআর এর থেকে যে একটা ওয়ান এনএসডব্লিউ করে যেটা যে করা হচ্ছে, যে এইটা একটা ওয়ান সিঙ্গেল আমব্রেলা হবে, যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এলসি এবং টিন, অল সিটি কর্পোরেশন, এভরি ফাংশনস উইল বি দেয়ার। তো এইটা হতে হয়তো বা ডিজিটালাইজেশন করতে যতটা টাইম লাগে সেই টাইমের উপরে ডিপেন্ড করবে। বাট এখানে যেটা দেখতে হবে যে আমাদের যে এনবিআর যারা অ্যাকচুয়ালি ট্যাক্স কালেকশন করে সেই জায়গাটায় তো আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন, এবং সেই জায়গাটায় কিন্তু সবচেয়ে আমার মনে হয় যে খুব খারাপ অবস্থায় আছে। যেমন ধরেন আমাদের যে এই যে নতুন যে রিফর্ম, যে আমাদের ভ্যাট অ্যাক্ট 2012, সেখানে যে প্রজেক্ট আপনি দেখেন 2012 এর আইন সেটা এক্সিকিউট করতে 7 ইয়ার্স, এখন সেটা 2019, এখন আমাদের ধরেন যে মেকানিজম বা টেকনোলজি আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, ফর এক্সাম্পল যে ইএফডি, সেটা আমরা যেমন পাইলট প্রজেক্ট হিসেবে 100, তারপরে 1000, এখন বাই জুন 10,000, এবং পরে 1 লাখের মতো আমাদের সেই মেশিনের করা হয়েছে। বাট এখানে যে ইনভেস্টমেন্ট 690 কোটি টাকার মতো, সেটাও কিন্তু ফুলফিল সেভাবে হচ্ছে না। বাট আপনি যদি একটা জিনিস দেখেন যে যেই জায়গাটায় সবচেয়ে বেশি আপনার ইনভেস্টমেন্ট করা দরকার বা ইনভেস্টমেন্ট করলে আপনি রিটার্ন বেশি আসবে, সেটা হলো টেকনোলজি এবং হিউম্যান রিসোর্সে। এবং এখানে যদি আপনি ধরেন 1 টাকা ইনভেস্ট করেন, আপনার এখান থেকে কিন্তু 100 টাকা গভর্নমেন্টের এক্সচেকারে আসার পসিবিলিটি বা আসতে পারে। যেমন আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আমাদের যে এক্স ফাইন্যান্স মিনিস্টার মোহিত সাহেব, উনি
2015 এর বাজেট স্পিচে মোস্ট প্রবাবলি উনি বলেছিল যে আমাদের প্রায় 4 লাখ পয়েন্টস থেকে ভ্যাট কালেকশন করে গভর্নমেন্ট, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে 4 লাখের জায়গায় 24,000 পয়েন্টস থেকে ভ্যাট আসে। কিন্তু ধরেন এটা যদি ডিজিটালাইজ হয়ে যেত তাহলে কিন্তু এই যে অনলি 6% যদি আপনি টোটাল হিসেবে ধরেন 6% অ্যাকচুয়ালি কালেকশন হচ্ছে, তাহলে যদি ডিজিটালাইজ হয়ে যেত এবং এখান থেকেই কিন্তু আপনি অনেক বেশি আপনি কিন্তু কালেকশন হতো, এবং যেটা গভর্নমেন্টের পরে আমাদের যে সিটিজেনদেরকে যে ফ্যাসিলিটিস প্রোভাইড করা বা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলির সাথে কানেক্টেড সেটা কিন্তু দিতে পারতো। বাট যেটা ভালো যেটা আমি বলবো, ধরেন আমাদের যে আইনগুলি স্পেশালি সময়ের সাথে সাথে আপনাকে এটাকে মডার্নাইজ করতে হয়, সেই ফ্রেমওয়ার্কটাই যদি না করা হয় তাহলে কিভাবে হবে? আপনি দেখেন আমাদের ভ্যাট অ্যাক্ট এটা হলো 1991, এর পরে এখন 2012 সেটা এক্সিকিউট করতে করতে 2019 আই মিন 20তে আমাদের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 আপনি দেখেন এখন পর্যন্ত আই থিঙ্ক ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2020 করছে, অথচ সেটা কিন্তু অর্ডিন্যান্স ছিল, ইভেন এটা কিন্তু পার্লামেন্টে ডিবেট করেও করা হয়নি। আই মিন যে ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচার যেটা থাকার দরকার সেটাও ছিল না। ইভেন আমাদের যে কাস্টমস অ্যাক্ট সেটাও কিন্তু 1969-এ, সেটা এখন করছে আবার 2020-তে। তাহলে আপনার ফুল পৃথিবী ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু একটা ফোনের মধ্যে আপনার চলে আসছে, অথচ আপনার যদি যেই ফ্রেমওয়ার্ক বা লিগেল ফ্রেমওয়ার্ক যেটা থাকা উচিত সেটাই যদি না থাকে আপনি কিভাবে ডেভেলপ করবেন? বাট ভ্যাটের ব্যাপারে যেটা আমি বলি যে কিছু এই 2012 এই এক্সিকিউশনটা আমাদের কিন্তু প্রচুর ভ্যাট কালেকশনের সহায়তা করবে। যেমন এখন আমাদের যেমন 1,28,000 crore টাকার যে অ্যামাউন্টের টার্গেট, এটা যদি এক্সিকিউশন করা যায় যে ইএফডি মেশিন এবং ওই যে এসডি যে তাদের যে টেকনোলজি যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাহলে কিন্তু আমাদের এইটা এক্সিকিউশনের সাথে সাথে রিটার্নটা কিন্তু অনেক বেশি আসবে। বাট স্পেশালি এই আইনে যেটা করা হয়েছে পুরো সিস্টেমটাকে আপনাকে ডিজিটালাইজ করে দিয়েছে, যে আপনার যারা বিজনেসম্যান তাদের ভ্যাট রেজিস্ট্রেশন থেকে রিটার্ন সাবমিশন এবং যে আপনি যে পেমেন্ট করবেন সমস্ত কিছু আপনার অনলাইন, এবং এখানে কিন্তু আপনার কোনো ধরনের ফিজিক্যাল ইন্টারভেনশন বা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট কিন্তু কোনো এনবিআর এর সাথে আপনার হচ্ছে না, এবং এর কারণে আপনার যে ট্রান্সপারেন্সি বা টোটাল সিস্টেমটা কিন্তু আপনি অ্যাকাউন্টেবিলিটিটা ইনশিওর করতে পারবেন। আনফর্চুনেটলি আমাদের এখানে 16 মডিউলস, সেই 16 মডিউলসের সেটার আমি যেটা শুনেছি হার্ডলি হয়তো বা 7/8 এরকম হয়তো বা কমপ্লিট হয়েছে বাই ডিসেম্বর। তাহলে এই জায়গাটা আমাদেরকে অনেক কুইক যেভাবে স্পিড আপ করা যায় সেটাকে ডিজিটালাইজ করতে হবে, এবং এই আইনেই যে কিছু কিছু জিনিস মানে এডিশনাল, যেটা আপনি ধরেন আমাদের 1991-এ একটা শুধু আপনার ছিল অনলি 15% রেট ছিল যে সবার জন্য 15% এবং সব গুডসের জন্য। বাট এখন কিন্তু এই আমাদের 2012-এ এসে সেখানে কিন্তু আপনার এই মাল্টিপ্লিসিটি যেটা ট্যাক্সের রেট কিন্তু ডিফারেন্ট করেছে, যেমন 5%, 7.5%, 10% ডিফারেন্ট গুডস অনুযায়ী, এবং সেটা কিন্তু নেট এবং সেটার রিবেট কিন্তু পাওয়া যাবে না। এবং এখানেও কিন্তু আমাদের যারা অল্প আয়, যাদের ধরেন টার্নওভার আপনার 50 লাখ পর্যন্ত, শিডিউল 1-এ কিন্তু তাদেরকে ওয়েভ করা হয়েছে, এবং 50 লাখ থেকে যারা আপনার 3 crore তাদের জন্য টার্নওভার ট্যাক্স হলো অনলি 4%, এবং এর পরে 3 crore টু অ্যাভভ এটা হবে 15%-এর অ্যারাউন্ড। এখন আমাদের যে এই ধরেন ট্যাক্স বিভিন্ন মাল্টিন্যাশনাল আপনি দেখেন আমাদের যে সোশ্যাল যেই ফেসবুক বা ধরেন আপনি গুগল, ইউটিউব, এদের কাছেও কিন্তু হিউজ অ্যামাউন্টের অফ আপনার ট্যাক্স ভ্যাট এরা কিন্তু ফাঁকি দিচ্ছে, এবং সেই জন্য কিন্তু আমাদের ইভেন হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনার এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং আপনার বিটিআরসি কে, যে তাদের এগেইনস্টে যে ট্যাক্স যেটা হয় এবং ভ্যাট এটা তাদের থেকে কালেকশন করার জন্য, এবং উইদিন 3 মান্থসের মধ্যে, এবং তারপর বলা হয়েছে যে 5 ইয়ার্সের মধ্যে তারা যে ট্যাক্স বা ভ্যাট যেটা ফাঁকি দিয়েছে সেটাও একটা তদন্ত করে সেটা যে অ্যামাউন্ট হয় সেটা তাদের কাছ থেকে কালেক্ট করার জন্য, এবং এভরি 6 মান্থস এনবিআর কে বলা হয়েছে
যে একটা কমপ্লায়েন্স দিতে কোর্টে। তাহলে আমাদের যেটা দেখতে হবে, আপনি যদি প্রপারলি যদি এই যে 2012 অ্যাক্টটা যদি আপনি এক্সিকিউট করতে পারেন, তাহলে ভ্যাট, আর আমার যদি মনে হচ্ছে যে আমাদের যে 2020 যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা করা হচ্ছে, সেখানে টোটাল ডিজিটালাইজেশন বা টেকনোলজির রিফ্লেকশনটা থাকবে, তাহলেই দেখা যাবে যে আমাদের যে ইনকাম ট্যাক্সের বা করের যেই টার্গেট ধরেন 3,30,000 যে টার্গেট, আমার মনে হয় সেটা অবশ্যই ম্যানেজ করা যাবে। আরেকটা যেটা মনে রাখতে হবে, যে সময়টা কিন্তু আমাদের যে করোনার যে ইফেক্ট, যে সময়টা চলছে, সেই সময়টা কিন্তু সাধারণ সময় না, বা অন্য আগের সময়ের মতো না। যদি আগের সময়ের মতো হতো, তাহলে হয়তো বা আমাদের এই সিচুয়েশনটা আজকে ফেস করতে হতো না, যেটা দেখা যাচ্ছে যে ভ্যাটের কালেকশনটা হয়তো বা যে পরিমাণ হওয়া উচিত ছিল সেই পরিমাণটা হচ্ছে না। মেবি অ্যাট দি এন্ড হয়তো বা বাই জুন আমাদের এইটাই স্পিড আপ হতে পারে, কারণ তখন হয়তো বা কনজাম্পশন অনেক বেড়ে যাবে, কারণ আজকে এখন যে সেকেন্ড ওয়েভের যেটা আমরা চিন্তা করছি, সেইটা হয়তো বা ধীরে ধীরে কেটে যাবে, তখন হয়তো বা আমাদের এখানে অনেক পজিটিভ মুভ দেখা যাবে। ট্যাক্সে যে একটা জাস্টিস এস্টাবলিশড করার একটা ইন্টেনশন আছে ট্যাক্স সিস্টেমের মাধ্যমে, এখানে ডিরেক্ট ট্যাক্স এন্ড ইনডিরেক্ট ট্যাক্সের আনুপাতিক হার যে একটু যেমন ইনডিরেক্ট ট্যাক্সটা বেড়ে গেছে, এটাকে আপনি কিভাবে দেখবেন যে একটা জাস্টিস স্থাপনের ক্ষেত্রে? হাউ ডু ইউ লুক ইনটু ইট? এইটা তো ধরেন এখানে প্রায় অ্যাজ ইয়ে আগেই মেনশন করলো যে অ্যারাউন্ড 38% অ্যাভভ যেটা আপনার আমাদের ভ্যাটের ইয়ে থেকে আসছে বা টোটাল কন্ট্রিবিউশনের, এখানে মেইনলি তো হওয়া উচিত ধরেন আমাদের যে ট্যাক্স জিডিপি, যে 1% লোক যে তারা নিজেরা ট্যাক্স দিচ্ছে না, সেই জায়গাটা আমাদের মনে হয় অনেক বেশি জোর দিতে হবে। এবং অ্যাট দি সেম টাইম এই যে আমাদের যে ভ্যাট যেটা ইনডাইরেক্ট শুল্ক, সেইটাও কিন্তু সবাই কিন্তু পে অফ করছে না। এবং যার জন্য আপনি দেখবেন যে আমাদের যে নতুন আইন, সেই নতুন আইনে কিন্তু একেবারে হার্শ অবস্থা সিচুয়েশন নিয়েছে। যেমন ধরেন আপনার যারা ভ্যাট দিচ্ছে না, অনেকেই দেখা যাচ্ছে যে হাইকোর্টে যে প্রায় 22,000-এর মতো কেস পেন্ডিং, এবং এখানে প্রায় 30,000 crore টাকার মতো এই কেসের মধ্যে পেন্ডিং আছে। সেই জন্য এবারের বাজেটে স্পেশালি এই ফাইন্যান্স অ্যাক্ট 2020-তে এসে এখানে একটা রিফর্ম এনেছে, যে হ্যাঁ, আপনি যদি আপিল টু কমিশনারের কাছে করেন, প্রায় আগে ছিল এটা 10%, এখন 20% করে দিয়েছে। আবার যদি আপনি আপিল টু আপিলের ট্রাইব্যুনাল করেন, তাহলে আবার 20%। আবার এখান থেকে যদি আপনি হাইকোর্টে আসেন, তাহলে আবার 10%। তাহলে টোটাল আপনাকে এখানে 50% টাকা দিতে হবে বিফোর আপিল, মানে বিফোর এই যে হাইকোর্টে যাওয়ার আগে। তাহলে আপনি আপনার রাইট অ্যাকিউ করতেই আপনাকে 50% টাকা দিতে হচ্ছে। আরেকটা জায়গা করেছে যেটা, যে যারা টাকা বা এই ভ্যাট ফাঁকি দিবে, তাদের জন্য কিন্তু এখানে আগে যেমন আপনার যারা এনবিআর এর অফিসার, তারা কিন্তু যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিতে পারতো না উইদাউট আপনার কনসেন্ট ছাড়া কমিশনারের। এখন কিন্তু যদি এটা ডাউট হয়, এনবিআর এর অফিসাররাই কিন্তু আপনার যে কোনো অফিসে যে কোনো পেপার বা যে ডকুমেন্টস এগুলি কিন্তু স্ক্রুটিনি করতে পারবে। তাহলে এই যে লিগেল এনফোর্সমেন্টের বা লিগেল যেই জায়গাটা যে হার্শনেস, সেইটা কিন্তু এখানে করা হচ্ছে। এবং এনবিআর এর অফিসারকে আমাদের এই নতুন আইনে পাওয়ার দেওয়া আছে যে সে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিতে পারবে। তাহলে এখানে যেটা করতে হবে, এই যে অ্যামাউন্টটা ধরেন কালেকশনের জায়গায় একটা ইনজাস্টিস ক্রিয়েট হচ্ছে, এবং যারা দিচ্ছে এবং যাদের দেওয়ার কথা যারা দিচ্ছে না, সেই জায়গায় আর একটা কিন্তু ইনজাস্টিস ক্রিয়েট হচ্ছে। এবং সেই জায়গাটাই আপনি ধরতে পারবেন যখনই আপনি সিস্টেমটাকে টোটাল ডিজিটালাইজেশন করে ফেলবেন। এবং আপনি যদি এখানে টোটাল ইকোসিস্টেমটাকে, যেমন ধরেন আপনি একটা ইয়ের মধ্যে যদি নিয়ে এসেন টোটাল সিস্টেমটাকে, যে ওই যেটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করতে চাচ্ছে এনবিআর এর, যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি যত এলসি খুলবেন, তারপর আপনার সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, মানে টোটাল সিস্টেমটাই একটা ইয়ের ভিতরে থাকবে। যদি এরকম এনএসডব্লিউর মতো যদি এরকম করে, যেটা ইন্ডিয়া যে আধারের ইয়ে, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন। অনেকে ধরেন বিদেশে যাচ্ছে অথচ কিন্তু এখানে ট্যাক্স দিচ্ছে না, কারণ তার নাকি ট্যাক্স হয়নি। তো এই যে জিনিসগুলি, এটা কিন্তু আপনি মিসম্যাচটা কিন্তু ধরে ফেলতে পারবেন। এবং স্পেশালি যেটা যখনই টেকনোলজি আপনি অ্যাপ্লাই করবেন বা
ডিজিটালাইজেশন হয়ে যাবে, তখন কিন্তু আপনার ফাঁকি দেওয়ার কোনো কিন্তু ওয়ে আউট থাকবে না, আপনি অটোমেটিক্যালি সিস্টেমের কাছেই ইয়ে হয়ে যাবেন। ধন্যবাদ মাসুম ভাই। আমি কি স্যার আপনার কাছে কিছু শুনবো, তারপর আবার আরেকটা আমি যাবো না স্যার? আপনি একদম সবার শেষে বলবেন স্যার, আপনার কমফোর্ট অনুসারে। দুজন আলোচক যারা আছেন, যার যার অবস্থান থেকে বললেন, একাডেমিক একজন আছেন এবং প্র্যাকটিশনার আছেন। আমার জন্য অনেক বিষয় এটা আমার ধারণা তো পরিষ্কার নয়, কারণ আমি এটা প্র্যাকটিসও করি না, একাডেমিক্যালিও নয়। তবে ভিতরে বাস করি যেহেতু জঙ্গলে, সুতরাং জঙ্গলের বিস্টগুলোর সঙ্গে মোটামুটি একটা পরিচিতি আছে, তাদেরকে দেখে আমাকে মান্যগণ্য করে চলতে হয়। আমি যেটা মনে করি যে আমাদের স্টিমুলাস প্যাকেজটা এখানে আলোচিত হয়েছে, এটা একটা মেজর আইটেম অফ অল ডিসকাশনস আজকাল যখন আমরা এইসব বিষয়ে আলোচনা করি। আমি শুধু মেইন আইটেমগুলো যাচ্ছি, অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, আমি যাবো না ওগুলোতে। স্টিমুলাস প্যাকেজের প্রথমত প্রশংসা পেয়েছে সরকার যে এটা খুব ক্ষিপ্র, একদম রাইট, বিফোর মেনি আদার কান্ট্রিজ, পারহ্যাপস ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট আমাদের জানা মতে, অত্যন্ত দ্রুত এটা করা হয়েছে। এবং যেভাবে এটাকে লিবারেল ওয়েতে এটা করা হয়েছিল, ইট ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই অনেকেই। তবে এটা ডেলিভারি সিস্টেম নিয়ে পরবর্তী পর্যায়ে অনেক প্রশ্ন উঠেছে, সেটা আমি যাবো। কিন্তু আমার কথা এখানে এইটাই, বিং ইন দ্য গভর্নমেন্ট, উদ্দেশ্যটা কিন্তু ছিল প্রাথমিকভাবে টু কিক স্টার্ট অর টু গিভ ইট এ ডোজ অফ ইনজেকশন, যাতে একটু ইয়ের মতো একটু যেটা আশঙ্কা ছিল ইকোনমিটা হয়তো একটু স্টল করতে পারে বা নেতিয়ে পড়তে পারে, বিকজ ইনফর্মাল সেক্টর যেটা আমাদের মেজর সেক্টর, ড্রপস অফ রেইন মেকিং এন ওশন অফ দ্য ইকোনমি, এটা বলতেই হবে। সেখানে কিন্তু জব লস হয়েছিল ট্রিমেন্ডাস, এবং দে বিকাম অ্যাবসলিউটলি, অনেকে আউট অফ শুধু ওয়ার্ক না, আউট অফ লিভিং সোর্স থেকে তার বাদ পড়েছিলেন। সেটাকে জিয়ে রাখার জন্য, আর গ্ল্যামারাস সেক্টর যেটা ফ্রন্ট আমার মানে রপ্তানি সেক্টর, এইটাকে ওটা বুস্ট দেওয়ার প্রয়োজন ছিল ইত্যাদি বিবেচনায়। সেই সার্বিক বিবেচনায় অ্যাজ এন ইনজেকশন আমার মনে হয় একটা মনস্তাত্ত্বিক দিকটা খুব স্ট্রং ছিল, এবং সেটা সরকার অ্যাচিভ করতে পেরেছিলেন। বিকজ উইদাউট গোয়িং টু ডিটেইলস, মানুষের মনে ধারণা এসেছিল যে আমাদের সরকার আমাদের পাশে আছে, লক্ষাধিক কোটি টাকা নিয়ে নেমে গেছে মাঠে সরকার, সুতরাং আমাদেরকে ফেলে যাবে না। এবং বিশেষ করে লোয়ার সেকশন অফ আওয়ার ইনকাম গ্রুপস, যারা আগে থেকেই আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় আমাদের ইয়েতে ছিলেন, কেয়ারে ছিলেন, ওই সংখ্যা হঠাৎ করে রাতারাতি বেড়ে গেল। শহরগুলো থেকে ছিটিয়ে মানুষ তাদের যার যার পৈতৃক বাড়িতে চলে গেলেন। সুতরাং এখানে আমাদের যে মেজর এম ছিল, এটা দিয়ে মানুষকে একটু ইয়ে করা, একটু এনথিউজ করা বা একটু সাহস দেওয়া, দ্যাট ওয়াজ অ্যাচিভড, আই উড সে। কারণ কীভাবে শুধু মুখের কথা বললে তো হবে না, সাপ্লাই লাইন ওয়াজ নট মাচ ডিসরাপ্টেড, ইনফ্লেশনটা খুব একটা আউট অফ হ্যান্ড যায় নাই, এবং খুব বুভুক্ষা যেটা হতে পারতো, খাদ্যাভাব চরম, যেটা অনেকেই আশঙ্কা করেছিলেন যে এখানে ওখানে লোক পড়ে থাকবে, খাওয়া পাবে না ইত্যাদি, হয়নি। নট এ মিরাকল, অবভিয়াসলি ফর গুড রিজনস, গুড ইকোনমিক রিজনস, যেটা সেলিম রায়হান আছেন এখানে, ওনার সানেমের গবেষণা তারা করছেন। সুতরাং দ্যাট ওয়াজ এ মেজর অ্যাচিভমেন্ট অফ আওয়ার পলিসি মেকার, পার্টিকুলারলি যিনি লিড করেন মাননীয় প্রধানমন্ত্রী, তার সাহস এবং তার যে সময়োপযোগী বিষয়টা, দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিওয়ান। আমি এটা বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই। এখন যারা ডেলিভারিতে দেয়ার হ্যাজ বিন সিরিয়াস প্রশ্ন উঠেছে এখানে। আমার ধারণায় আমরা তো উই নিড এ ভেহিকেল, আমরা তো সবার কাছে পৌঁছার তো কোনো পথ নেই আমাদের, এবং অ্যাকসেপ্টেড ভেহিকেল হলো ব্যাংকিং চ্যানেল। এছাড়া এই মাঝে একদম বটমে কিন্তু আমরা সোশ্যাল সেফটি নেটের অনেকে আমাদের যে স্থানীয় সরকারের যে সিস্টেমটা আছে, ওর মাধ্যমে আমরা রেগুলারলি পৌঁছাচ্ছি, ওখানে এটা ইজিয়ার। তাছাড়াও যে ইয়ের মাধ্যমে, ফোনের মাধ্যমে সরাসরি 50 লাখ মানে 5 মিলিয়ন পরিবারকে 2,500 করে ক্যাশ ইনজেকশন দেওয়া হলো ফ্রম মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। দ্যাট ইজ অলসো এ গ্রেট বুস্ট ফর দ্য একদম বটম। কিন্তু মাঝের সেকশন যারা আছেন, এরা এসএমই খাত বিশেষ করে আপনারা উল্লেখ করেছেন,
তারা কিন্তু কষ্টে পড়ে গেছিলেন এবং তাদের কাছে পৌঁছানো সবচেয়ে ডিফিকাল্ট। আমার যেটা মনে হয় এসএমই খাতে যারা আছেন, ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র যারা মাইক্রো, তারা অনেকেই কিন্তু ব্যাংকের সঙ্গে কোনো সংযোগই নেই, তারা ব্যাংকের কাছে জানো না, অনেকে হয়তো এই সম্বন্ধে খুব একটা মানে সচেতন নন, সুতরাং তাদেরকে পৌঁছা খুব ডিফিকাল্ট হয়ে যায়, হার্ড টু রিচ। এবং দ্যাট ওয়াজ এ মেজর ফেইলিওর, মানে ফেইলিওর না হলে একটা সমস্যা ছিল। তাহলে এখানে আমি মনে করি আমাদের উচিত হবে এখন, দের ইজ এ টক অফ এ সেকেন্ড মানে ইনজেকশন, যেটা ডক্টর সেলিম রায়হান বললেন, আমরা অন্যান্য জায়গায় শুনেছি, অন্যান্য অর্থবহ সেকশন থেকে প্রশ্নটা এসছে যে আর সেকেন্ড ডোজ দেওয়া। তাহলে ওই আগেরটাই শিক্ষা নিতে হবে। আমরা হোয়াই উই কুড নট, এই যে ইম্পর্টেন্ট সেক্টর এসএমই যারা এমপ্লয়মেন্টের প্রায় 80% প্লাস বা 90% কেউ বলেন তারা এটা লিড করেন বা তারা প্রোভাইড করেন, তাদের কাছে পৌঁছার পথ কি, এইটা কাস্টমাইজ করার জন্য আমরা বলছি। কিছু আপনারা উল্লেখও করেছেন, চমৎকার কয়েকটি সংস্থা আমাদের দেশে আছে, দোজ ওয়ার ইগনোর্ড, আই মিন সেন্স কোট অ্যান্ড কোট, আমি কথাটা বলছি, ইন দ্য ফার্স্ট রাউন্ডে, যেমন পিকেএসএফ, লিমিটেড বাট ভেরি ওয়েল অর্গানাইজড, তারা তাদের একটা ক্লায়েন্টেল গ্রুপ গড়ে উঠেছে, তারা সেখানে দেখে দে আর অপারেটিং উইথ যথেষ্ট উইথ অ্যাপ্লম এবং সাকসেস, সুতরাং দ্যাট কুড হ্যাভ বিন ইউজড। আপনি চলুন আমাদের যে এসএমই ফাউন্ডেশন, চমৎকার একটি সংস্থা মনে করে সরকারের হাতে, আমি তাদের কোনো এনপিএল নেই, তারা ভালো প্রায় জিরোর কাছাকাছি তাদের মানে এটা ডিফল্ট রেট, দ্যাট কুড বি ইউজ। তাদের হাতে কয়েক লক্ষ তাদের মানে সংযোগ আছে। সবচেয়ে বড় যেটা আমি মনে করি এখনো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, এনজিও, সোজা কথা, এমএফআই ইজ এ ভেরি টেকনিক্যাল শব্দ, মাইক্রো ফাইন্যান্স, তারা রেজিস্টার্ড উইথ দ্য এমআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি এজেন্সি, ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তাদের দ্বারা নিবন্ধিত প্রায় 900-র মতো আমার ধারণায়, প্লাস মাইনাস সামান্য হতে পারে, সংস্থা। এরা কিন্তু ফর ইয়ার্স, কেউ 3-4 ডিকেডস গ্রাম অঞ্চলে কাজ করেন, অ্যান্ড দে হ্যাভ এ ট্রিমেন্ডাস ক্লাউড ইন দ্য রুরাল ইকোনমি। যদিও তাদের ইন্টারেস্ট রেট নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি নিজেও এনজিওগুলোতে কাজ করেছি একসময়, প্রায় 30-35 বছর আগে, প্রশ্ন আছে, দ্যাট ক্যান বি ডিসকাস, কিন্তু ডেলিভারি সিস্টেমটা কিন্তু ভেরি রিলায়েবল এবং টেস্টেড। আমরা বোধহয় আমরা এই যে ফান্ডটা, এই ফান্ডের একটা অংশ টু রিচ দ্য বটম লেয়ার অফ দ্য এসএমই সেক্টর বা কৃষি সেক্টর অথবা অফ ফার্ম সেক্টর, যেটা খুবই ইম্পর্টেন্ট। জমি নাই কিন্তু জমির উৎপাদকে ব্যবহার করে তারা ব্যবসা বাণিজ্য করে খান ব্যবহার করেন, এই ধরনের লোককে আমরা পৌঁছতে পারতাম। দ্যাট ওয়াজ, আই ডোন্ট নো, ইট ওয়াজ নট ডান এট দ্যাট মোমেন্ট। আমরা খুব স্ট্রংলি রিকমেন্ড করেছি ইতিমধ্যে, ব্যক্তিগতভাবে আমি বলেছি যে এই যে পিকেএসএফ, এসএমই, বিশেষ করে মাইক্রো মানে এনজিও যারা মাইক্রো ক্রেডিটের কাজ করেন গ্রামাঞ্চলে, আমাদের দেওয়া রেটে, তাদের একটা রেট আছে জানি, তারা নিজেরা যখন নিজেদের ফান্ড বিভিন্ন জায়গায় জোগাড় করে তারা ইউজ করেন, সেটা নিয়ে আমরা যাবো না। আমরা তাদেরকে বলতে হবে যে আমরা ফান্ড প্রোভাইড করব, আমাদের ফান্ড এই রেটে 9% আমাদের যেটা আমরা অলরেডি এই বাজারের জন্য নির্ধারণ করেছি, সেটা তারা ব্যবহার করে তাদের যেভাবে তাদের খরচও কম, আমি যতদূর জানি, যে তারা এইভাবে তারা এটা ইনোভেট করে, তাহলে ইট কুড বি এ গুড ভেহিকল। এবং আমরা এটা এই যে এসএমই সেক্টরকে যে আমরা ফেল টু রিচ দেম, এটা অনেকটা হয়তো ওবিয়েট করা যেতে পারে মানে এই প্রয়োজনটা। তো আরেকটা জিনিস চমৎকার এসছে, আমি বেশ সময় নিব না, আমার অ্যাকচুয়ালি এই যে আমাদের NID was started with the idea of voter registration. That it could be a very widely used like in India, Aadhaar মতো, ওটা they did not probably play with our policy makers at that time. এখনো সময় আছে, we have an ID for almost every citizen now. Those could be, technology হাতে আছে, those could be converted into, আপনার কলিগ এটা আধার, we can have our own name, NID থাকতে পারে, বাট এর ক্যাপাসিটি, এর যে ইনার্ভস ক্যান বি মানে ইনক্রিজড এন্ড স্ট্রেংথেন্ড, এবং সকল কাজ যেগুলো আমরা এই ধরনের কাজ এবং অন্যান্য কাজ আমরা এখানে নিয়ে আসতে পারি, এবং আমরা ডিজিটালাইজেশন ইউজ করে আমরা এই ডেলিভারি সিস্টেমে এবং অন্যান্য জায়গায় আমরা কাজ করতে পারি। এই বিষয়গুলা আমাদের আলোচনায় আসবে আমরা আশা করি আগামীতে। এবং আদার এরিয়াজ আমি আর নিশ্চয় যাচ্ছি না। ভ্যাট সম্বন্ধে আমি এক কথা বলতে চাই, আমি কিন্তু ভ্যাট সাপোর্ট করি, যদিও অনেকে এটা বলেন যে এটা বিং এ ডাইরেক্ট, বিং নট বিং এন ইনডাইরেক্ট ট্যাক্স, গরিবের উপর পড়ে।
আমরা গরিবকে তথাকথিত, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্য ওয়ার্ড গরিব, লো ইনকামকে আমরা সিলেক্টেড বাঞ্চ অফ গ্রুপস অফ কমোডিটিস, চাল ডাল তেল নুন এইগুলা যেগুলা দৈনন্দিন ব্যবহার্য হয়, এবং গামছা লুঙ্গি শাড়ি স্যান্ডেলস, কিছু কিছু আইটেমস আমরা আমরা এগুলো কমপ্লিটলি আউট রেখে দিয়ে বাকিটাকে আমরা ওয়ান ফ্ল্যাট রেট করার পক্ষপাতী। 7+, 9, 15 এইসবে ইট ক্রিয়েটস প্রবলেম অ্যান্ড গিভস অপরচুনিটি টু সাম অফ দ্য কালেক্টার্স। With due respect to them, they are my colleagues after all. There are people there who can use it as a sort of excuse এবং can become rentiers মাঝখানে। তো এইটা অ্যাভয়েড করার জন্য বুঝে আমরা উই ক্যান থিঙ্ক লাইক দ্যাট। সুতরাং আজকের আলোচনায় আমি মোটামুটি আমার কথা ছিল এইটা নিয়ে, যে প্রণোদনা প্যাকেজ নিয়ে আমি আমার নিজের মত তুলে দিলাম। দিস ইজ নট গভর্নমেন্টস ভিউ, লেট মি বি ক্লিয়ার অ্যাবাউট ইট, ডিসক্লেমার। ইট ইজ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কাজ, তারা তাই করেন। আই মিন দ্য গভর্নমেন্ট, বাট হিয়ার আই এম টকিং among academic people and among practitioners as a citizen. এবং this is not to be taken as sort of a government spokesman আমি নই এখানে। Thank you for giving me the opportunity. ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দরভাবে অসংখ্য এরিয়া স্বল্প সময়ে আপনি টাচ করলেন। অশেষ ধন্যবাদ স্যার এই জন্য। আমরা এখন ডক্টর সেলিম রায়হান ভাইয়ের কাছে যাব। রায়হান ভাই, আমরা যে ডিসকাশনগুলো করছিলাম, তো যদি আমরা আজকে আলোচনার বিষয়ের মধ্যে থাকি, এই যে ডিরেক্ট ট্যাক্সের কথা যেটা বলা হচ্ছে, মানে ইনকাম ট্যাক্সের কথা, তো এখানে অনেকে বলে যে একটা মিসনোমার কাজ করে, আমাদের ট্যাক্স পেয়ারের সংখ্যা কম। তো বিভিন্ন ডিসকাশনে এটা বলা হচ্ছে যে ট্যাক্স নেট যদি বাড়ানো হয়, ট্যাক্স পেয়ারের সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে আমাদের হয়তো ট্যাক্স জিডিপি রেশিও অনেক ডেভেলপড হবে এবং আমাদের ট্যাক্সের পরিমাণ বাড়বে। একটা অন্যরকম একটা কিন্তু স্কুল অফ থটও আছে, যেখানে বলা হয় যে আমাদের যে লোকরা ট্যাক্স দেয় না তারা কিন্তু মানে বেশি ব্যক্তিগত, আমি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের কথা বলছি, তারা ম্যাক্সিমামই হচ্ছে নতুন করে আনলে মার্জিনাল আর্নিং পিপল, তারা ট্যাক্সের আওতায় আসবে। সেক্ষেত্রে সংখ্যা তত্ত্ব হিসাবে ট্যাক্স দুটো এন্ড আছে। একটা যদি আমরা ট্যাক্স পেয়ারের এন্ড বলি, সেটা হয়তো নাম্বার অনেক বেড়ে যাবে, বাট যদি ট্যাক্সের পরিমাণ বলি, এই মার্জিনাল আর্নিং পিপলের কাছ থেকে হয়তো অনেক বেশি বাড়ানো যাবে না। বাট যেখানে মেইন প্রবলেমটা আছে বলে এই গ্রুপ অফ পিপল চিন্তা করে, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এখন কর্পোরেট ট্যাক্সে বিশেষ করে প্রাইভেট লিমিটেড বা কর্পোরেট এন্টিটি যারা আছে, তারা ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে। এবং এক্ষেত্রে অনেকে যে প্রতিবন্ধকতা যেটা চিন্তা করছে, সেটা হচ্ছে যে ইভেন আমাদের আইন প্রণেতাদের মধ্যে একটা খুব বেশি অংশ হচ্ছে বিজনেসম্যান। তো এটা আপনার হচ্ছে হিস্টোরিক্যালি অনেকে বলছেন যে এটা প্রুভেন যে যখন আপনার ল মেকার ইটসেলফ আর দ্য বেনিফিশিয়ারি, তখন তারা আইনটা কখনো তাদের স্বার্থের বাইরে যায় এরকম করে তৈরি করে না, বা এই রকম আইনকে তারা সাপোর্ট করে না। যার কারণে ওই কর্পোরেট ট্যাক্স বাড়ানোর জন্য যে রিফর্মের কথা বলা হচ্ছে, যেটা আমাদের ব্যারিস্টার সাহেবও বলল যে আমাদের অনেক রিফর্ম করা দরকার, আমাদের ট্যাক্স আইনটা সেই আপনার হচ্ছে একটা অর্ডিন্যান্স যেটা করা হয়েছিল সেই 84-এর সেই অর্ডিন্যান্সটাই রয়ে গেছে। ইভেন এটাকে অনেকে বেসিক্যালি অর্ডিন্যান্সও বলতে রাজি না, যারা ট্যাক্স আইন নিয়ে বেশি বিচার বিশ্লেষণ করে, তারা বলে এটা সেই আপনার ব্রিটিশ টাইমে যে আইনটা হয়েছিল ওটাই বিভিন্ন সময়ে যে প্রতি বছর আইনটা চেঞ্জ হয়েছে ওটারই অ্যাজ ইজ ভার্সনটা সংকলন করেছে। এবং তখন যেহেতু আপনার অরাজনৈতিক সরকার ছিল, মানে সামরিক সরকার ছিল এরশাদ সাহেবের, তার আমলাদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি ছিল, যে কারণে আমলাদের এই ট্যাক্স আইনটা ইমপ্লিমেন্ট করতে অনেক প্রবলেম হতো দেখে ওই একটা শর্টকাট মেথডে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনটা চেঞ্জ হয়েছে, এটাও অনেকে বলে থাকে। বাট আপনি অ্যাজ আ রিসার্চার হিসাবে এই যে
ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ডিরেক্ট ট্যাক্স, এবং ডিরেক্ট ট্যাক্সের অর্থনীতিতে ডিরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশনটা বাড়ানোর জন্য যেসব রিফর্ম অ্যাক্টিভিটি নেওয়া দরকার সেটা যে অনেকটা স্লোত, এবং এটা আপনার সেটা হোক আপনার হচ্ছে ব্যুরোক্রেটিক লেভেল থেকে বা আপনার পলিটিক্যাল লেভেল থেকে, যে অনেকটা অনীহার মতো, এটাকে আপনি কি দেখবেন, কিভাবে দেখবেন? যদিও দাতা সংস্থাগুলো প্রায়ই বলে যে এটা রিফর্ম হওয়া দরকার এবং অর্থনৈতিক উন্নয়নটা সাস্টেনেবল হওয়ার জন্য ডিরেক্ট ট্যাক্সের পার্টিসিপেশন বাড়ানোর অন্য কোনো বিকল্প নাই। ডক্টর সেলিম রায়হান ভাই। অনেক ধন্যবাদ। আপনি আসলে অনেক কিছু কভার করেছেন, অনেক একটা ওয়াইড রেঞ্জিং কোশ্চেন, এবং একেবারে প্রবাবলি এট দ্য হার্ট অফ দ্য ইস্যু সেটা হচ্ছে রাজনৈতিক অর্থনীতি, এই কর কাঠামোর এবং কর কাঠামোর সংস্কারের আপনি সেই জায়গাটা প্রশ্ন তুলেছেন। আমি একটু এভাবে আসি, শুরু করি যে দেখুন আমাদের এই মুহূর্তে করের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে যে আমরা যে শেয়ারটা দেখি, তাই দেখি ইনডাইরেক্ট ট্যাক্সের শেয়ার প্রায় 70%-এর মতো এবং ডিরেক্ট ট্যাক্সের শেয়ার হচ্ছে 30%-এর মতো। এটা যেটা হয়তো আদার ওয়ে রাউন্ড হওয়া উচিত, মানে একটা ফেয়ার সিস্টেমে হয়তো 60-40 এরকম হওয়া উচিত, 60% ইনকাম ট্যাক্স এবং 40% হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স এরকম। তো এখন একটা জিনিস দেখুন যে ইনডাইরেক্ট ট্যাক্স অথবা ভিএটি তো থাকবেই, কিন্তু এবং এটা আমরা জানি বাই নেচার ভিএটি অথবা এই ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে রিগ্রেসিভ, মানে বেসিক্যালি এটা ইনইকুয়ালিটি জেনারেটিং। এটা সব মানে এটা ধনী গরিবের মধ্যে পার্থক্য করে না, যে কারণে এক ধরনের রিগ্রেসিভ নেচার তার আছে। তো এটাকে কম্পেনসেট করা যায় যদি আমরা ইনকাম ট্যাক্সের শেয়ারটা বাড়াতে পারি, এবং সেখানে যেটা প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স থাকে, যাতে ধনীর উপরে বেশি হারে কর এবং গরিবকে কম কর, এবং গরিবের উপরে অথবা যারা পুয়ার যারা তারা এক ধরনের একটা কমফোর্ট পাবে, এবং তাদেরকে আবার একটা রিডিস্ট্রিবিউটিভ মেকানিজমের মাধ্যমে সরকার যে ট্যাক্সটা আদায় করছে সেটা নানাভাবে ট্রান্সফার, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ট্রান্সফারের মাধ্যমে তাদেরকে কম্পেনসেট করবে। সুতরাং এরকম একটা সিস্টেম কিন্তু আমরা চাই, আমরা চাই বাংলাদেশে এরকম একটা সিস্টেম ভবিষ্যতে গড়ে উঠুক। আমরা হয়তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাধা, নানা ধরনের চড়াই উৎরাই পার হচ্ছি, কিছুটা যে প্রোগ্রেস হয়নি তা না। আমি যেটা বললাম যে 20 বছর আগে কিন্তু আমাদের ডিরেক্ট ট্যাক্সের শেয়ার খুব কম ছিল, 15% ছিল, সেটা এখন কমে বেড়ে 30% হয়েছে। তার অর্থ কিছুটা প্রোগ্রেস হয়েছে, কিন্তু প্রোগ্রেসের হয়তো গতিটা স্লথ, সেই জায়গাটা আমাদের আরো প্রোগ্রেস দরকার। কিন্তু আপনি যে জায়গাটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে কেন সংস্কারগুলো হয় না, তার একটা মেজর কারণটা হচ্ছে তার পেছনে সংস্কার বিরোধী যে মনোভাব অথবা সংস্কার বিরোধী যে গোষ্ঠীগুলো, তাদের যে শক্তি, তার একটা শক্ত রাজনৈতিক অর্থনীতি আছে, এবং সেই শক্তির বিরুদ্ধে যাওয়ার জন্য যেরকম একটা পলিটিক্যাল মোবিলাইজেশন অথবা সরকারের যে রাজনৈতিক সদিচ্ছা, সেটা কিন্তু নানাভাবে আমরা দেখেছি তারও একটা চড়াই উতরাই আছে। কোনো কোনো সময় অবশ্যই প্রশংসা প্রাপ্য যে সরকার 2012 সালে ভ্যাট আইন নতুন করে তারা আনতে চাইলেন, কিন্তু মাননীয় মন্ত্রী উনিও কিন্তু স্বীকার করবেন যে আসলে এই আইনটা বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের সমস্যা কিন্তু সরকারের ভেতরে বাইরে ব্যবসায়ী মহল থেকে বিভিন্ন জায়গা থেকে একটা নানা ধরনের তারা ধাক্কা খেয়েছেন, এবং যেই কারণে মাননীয় মন্ত্রীর কথা শুনে আমি খুবই এনকারেজ, উনি সিঙ্গেল রেটের কথা বলছেন শক্তভাবে, অথচ দেখুন যে এই যে চড়াই উতরাইকে ট্যাকেল করার জন্য পরে কিন্তু মাল্টিপল রেটে চলে যাওয়া গেল, যেখানে কিন্তু ভ্যাটের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়ে যাচ্ছে। এটা যদি আমি মনে করি যে সরকার সেই রাজনৈতিক সদিচ্ছা জন্য যে শক্তিটা সঞ্চয় করা দরকার অথবা সেটা এক্সিকিউট করার জন্য শক্তি সঞ্চয় করা দরকার, সেই জায়গায় যদি কোনো ঘাটতি থাকে হয়তো সরকার সময় নিচ্ছেন সেই শক্তিটা সঞ্চয় করার জন্য, এবং তারপরে হয়তো সেই ধরনের আমি হয়তো আশা করব সেরকম হয়তো জোরালো শক্তিশালী সংস্কার হবে ট্যাক্সে। আমি একটা জাস্ট দুটো উদাহরণ দিই। দেখুন বাংলাদেশের গত 10 বছরে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে প্রায় দ্বিগুণের উপরে, অথচ আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 10 বছরে কমে গেছে। এটা কিন্তু একটা মানে প্যারাডক্সের মতো, এটা কিন্তু পৃথিবীর খুব বেশি দেশে এরকম দেখা যায় না। এবং কেউ যদি বলে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কম কারণ লো পার ক্যাপিটা জিডিপি, আমাদের ইনকাম কম, এটাও কিন্তু মেলানো যায় না। তার বড় কারণ হচ্ছে যে আমাদের এই কম্পারেবল যে কান্ট্রিজগুলো যাতে পার ক্যাপিটা জিডিপি, তাদের ট্যাক্স জিডিপি রেশিও আমাদের প্রায় দ্বিগুণেরও বেশি। যেমন নেপালের ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু আমাদের প্রায় দ্বিগুণের বেশি অথবা দ্বিগুণের কাছাকাছি। তাহলে নেপাল কিভাবে সাকসেসফুল হচ্ছে, সেটা দ্যাটস এ বিগ কোশ্চেন। আমি সেকেন্ড আরেকটা ফ্যালাসি কথা বলি, সেটা হচ্ছে যে বলা হয় যে আমাদের জিডিপিতে ইনফর্মাল সেক্টরের শেয়ার প্রায় 80%-এর উপরে অথবা 85%-এর মতো, এবং যে কারণে কালেক্ট করা যায় না। এটাও কিন্তু মেলানো যায় না, কারণ অনেক কম্পারেবল অনেক দেশেরই, বাংলাদেশের মধ্যে দেশগুলো, তাদের এই দেশগুলোতে কিন্তু ইনফর্মাল সেক্টরের শেয়ার বেশি, তাদের তাহলে ট্যাক্স জিডিপি রেশিওটা তাহলে তারা বাড়াতে পেরেছে কিভাবে? তাহলে মেইন যে ফান্ডামেন্টাল যে জায়গাটা, যেটা হোয়াট মেক্স আস ডিফারেন্ট ফ্রম আওয়ার দ্য কম্পারেবল কান্ট্রিজ, সেটা হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতার জায়গাটা।
যে জায়গাটা নিয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে উদ্দেশ্যটা কিন্তু মহৎ, তো উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য যে প্রাতিষ্ঠানিক শক্তি দরকার, কর কাঠামোর, কর প্রশাসনের, এবং তারা যেটা চালাচ্ছেন যারা, সেই জায়গায় কিন্তু বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। এনবিআর তারা একই সাথে ট্যাক্স কালেক্ট করছেন, তারা একই সাথে ট্যাক্স পলিসি করছেন, এটা কিন্তু বড় ধরনের একটা কনফ্লিক্টিং সিচুয়েশন অ্যারাইজ করছে। আমি যদি পলিসি করি, আমি যদি এক্সিকিউট করি, তাহলে বেসিক্যালি আমি তো হচ্ছে হর্তাকর্তা, আমাকে অ্যাকাউন্টেবল কে করবে? আমি মনে করি এটা কিন্তু রিফর্মের ক্ষেত্রে এই রোলটাকে সেপারেট করা দরকার। এনবিআর তারা ট্যাক্স ইমপ্লিমেন্ট করুক, তো পলিসি করতে পারে, আমি মনে করি বাজেট ডিভিশন যেটা আছে তারা করতে পারে, অথবা আরেকটা বডি করতে পারে। এবং আমি খুব এনকারেজ যেটা মাসুম ভাই বলছেন যে ডিজিটালাইজেশনের মাধ্যমে হয়তো অনেক প্রবলেম সলভ করা যাবে। তো একটা জিনিস খেয়াল করা দরকার, ডিজিটালাইজেশন ইজ নট দ্য অনলি সলিউশন, এটা অনেক প্রবলেম সলভ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তো পেছনের যে একটা শক্তিশালী, যেটাকে আমি বলি ক্যারট অ্যান্ড স্টিক, অর্থাৎ কেউ যে পারফর্ম করবে তারকে এনকারেজ করা, তাকে পুরস্কৃত করা, যে ডিফল্টার, যে দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে মাননীয় মন্ত্রী, আমি জানি ওনারা রিয়েলাইজ করছেন এবং উনি যথেষ্ট রকম ভোকাল ব্যাপারে, যে শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকারের জায়গাটা। অনেক সময় হয়তো সরকার নানা রকম হিকাপস কাজ করে, নানা ধরনের, মাননীয় মন্ত্রী মুখে আমি শুনেছি নানা সময় নানাভাবে কম্প্রোমাইজ করতে হয় কিন্তু বিভিন্ন লবি গোষ্ঠীর সাথে। কিন্তু একটা সময় আমি মনে করি একটা সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে যখন কিন্তু এই ধরনের সংস্কারগুলো করতে হবে। এবং আমি হয়তো বলে এই কথা বলে শেষ করব, সংকটকালীন সময় খুব সম্ভবত একটা প্রাইম অপরচুনিটি দেয় পলিসি মেকারদেরকে এই অ্যাপারেন্টলি আনপপুলার রিফর্ম গুলো করা। আমি মনে করি এখনই সময় কর কাঠামোর যে সংস্কারগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো যারা সংস্কার করার দায়িত্বে যারা আছেন তারা দায়িত্বটা নেবেন। ধন্যবাদ সেলিম রাহেন ভাই, খুব সুন্দর করে বলছেন। আমি একটু অপ্রিয় হলেও একটু বলি যে এই যে আমাদের আইনের প্রতিপালনের বিষয়টা আপনি যেটা একটু ইঙ্গিত করলেন, অথবা আপনি যেটা রিফর্মের কথা বললেন, তো এখানটায় কিছু কিছু সেক্টরে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর যদি বলা হয়, ইভেন আমাদের ক্যাপিটাল মার্কেটের কথা যদি বলা হয়, যদিও নতুন কমিশন আসার পরে মাশাআল্লাহ ইট ইজ ডুইং গুড, বাট অনেকেই কিন্তু বলে থাকেন এবং অনেকটা কিন্তু বাস্তবতার নিরীক্ষেই বলে থাকেন যে এখানে আমাদের সংবিধানে যে সাম্যের কথা বলা আছে, ইভেন আমাদের যে স্বাধীনতা যুদ্ধটা যে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য করা হয়েছে, যেখানে সাম্যের একটা অবস্থা আপনার এস্টাবলিশ করাই ছিল মূল উদ্দেশ্য, সেখানটা থেকে কেন যেন এমন একটা হয়ে যাচ্ছে যে কিছু কিছু সেক্টরে অ্যাটলিস্ট হচ্ছে যে এখানে দুষ্টের দমন না হয়ে আপনার মনে করেন অনেকটা শিষ্টের দমন এবং দুষ্টের লালন পালন হচ্ছে। অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল সেক্টরের যে ইরেগুলারিটিটা, এটা যদি দেখা যায় যে বড় বড় ফাইন্যান্সিয়াল মিসআপ যারা করেছে, করাপশন যারা করেছে, তারা এখনো আপনার ইভেন অনেকে আছে প্রাইভেট সিকিউরিটি ফোর্স নিয়ে আপনার কোটি কোটি টাকার গাড়ি হাঁকিয়ে চলে যাচ্ছে এবং অন্য সবাই এটা দেখছে। যাই হোক, এটা একটা এন্ড, বাট আরেকটা এন্ডে একটু আমি ব্যারিস্টার মাসুম সাহেবের ওনার দৃষ্টি আকর্ষণ করব যে এই যে জিডিপি গ্রোথের কথা বলছি বা আপনার হচ্ছে পার ক্যাপিটাল ইনকামের কথা বলছি, যেটা আবার নতুনভাবে ডক্টর অমর্ত্য সেন তথ্য অনুসারে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুটো মিলে চিন্তা করছি, যেটা সেলিম রাহেন ভাইও একটু হয়তো অ্যাড করবেন যে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাড করে। এই যে সংখ্যা তত্ত্বে মানব উন্নয়ন, এটা কতটা আপনার মনে করেন দেশের আর্থিকটা হয়তো হতে পারে, বাট জনমানুষের বা ওভারঅল পপুলেশনের আর্থসামাজিক উন্নয়ন কতটা রিফ্লেক্ট করে? এটা কি অনেকটা ক্যামোফ্লেজ ইন্ডেক্স না, যেটা নিয়ে আমরা খুব বড় করে বিভিন্ন জায়গায় বড়াই করে বলি, বাট আমাদের বিশাল একটা জনগোষ্ঠী এখনো দারিদ্র্যের নিম্ন সীমায় যাচ্ছে। ইভেন এই করোনা ইম্প্যাক্টেও আমাদের যেটা আপনার হার্ডকোর পোর, এদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এবং স্যারও যেটা বললেন যে আমাদের মাইক্রো ফাইন্যান্স নিয়ে যারা কাজ করে তারা ইফেক্টিভলি কাজ করছেন এবং তাদের রেটটা হাই হলেও এই গভর্নমেন্ট স্পন্সর প্রোগ্রামের জন্য তাদেরকে অবশ্যই লোয়ার রেটে করা যায় এবং এটা সবাই কিন্তু বলছেন। বাট তারপরেও আমাদের যে ব্যুরোক্রেটিক এন্ড, যারা এই আমাদের
প্রাইম মিনিস্টার যে একটা পজিটিভ অডাসিটি নিয়ে একদম প্রাথমিক দিকে অনেক বড় একটা স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করলো সবাইকে রেখে, এবং আমি মনে করতে পারি যে উনি বলেছিলেন বিভিন্ন জায়গায় যে আমি কোন সেক্টরকে এখানে আনটাচ রাখতে চাই না। এভরি সেক্টর, whether it's a formal or informal sector, whether it's a large industry or a small industry, তাদেরকেও টাচ করবে। বাট আমাদের ইমপ্লিমেন্টেশনে যারা আছে, যারা বিভিন্ন সময় ছোটখাটো পলিসি নির্ধারণ করে, তারা তো সেই পলিটিক্যাল উইলটা বাস্তবায়ন করার জন্য যথেষ্ট পরিমাণ আপনার রুলস রেগুলেশন করতে পারেনি। এটা কি তাদের ব্যর্থতা না? ব্যারিস্টার এম মাসুম, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? ধরেন আপনি যদি ইনভেস্টমেন্ট আমাদের যে হিউম্যান ইন জেনারেল ধরেন ডেমোগ্রাফিকের দিক থেকে যদি দেখেন, আমাদের ইয়াং জেনারেশনের পরিমাণ অনেক বেশি, প্রায় অ্যারাউন্ড 7 crore যারা কর্মক্ষম যে অবস্থাতে আছে। এখন আপনি একটা জিনিস দেখেন, আপনার প্রথম ইনভেস্টমেন্টটা কোথায় করতে হবে? আপনি স্কুল, হসপিটাল, যদি আপনি স্কুল দেখেন, আমাদের প্রাইমারি স্কুলের অবস্থা তো ইভেন ঢাকা সিটিতেই যারা যে স্কুলগুলি আছে সেগুলির দিকেও যদি দেখেন কি অবস্থা। তো এখানে মেজর ইনভেস্টমেন্টটা আমার কাছে মনে হয় যে আপনার এডুকেশনে করতে হবে, যেটা আমার মনে হয় আমরা অনেক ল্যাক্স, অনেক পিছনে। এবং সেই ইনভেস্টমেন্টটা আপনি এক্সাম্পল হিসেবে ধরেন জেলা স্কুলগুলি, ঢাকার বাইরে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি দেখবেন যে আজকে যারা সচিব বা আজকে যারা বড় বড় জায়গাতে আছে, এই যে এক একটা জেলাতে আপনি এক একটা জেলা স্কুল করাতে, এই যে তাদেরকে ওই ধরনের ফ্যাসিলিটিস দেওয়াতে, ওই জায়গা থেকে এরা আজকে কিন্তু দেশের সম্পদ হয়েছে। ঠিক এরকম যদি আপনি মেগা প্রজেক্ট যেভাবে নেন, ওভাবে যদি মেগা প্রজেক্ট এভাবে নিতেন যে 500 স্কুল বা 5000 স্কুল হবে, এবং সেই 5000 স্কুলে আপনি সমস্ত ফ্যাসিলিটিস প্রোভাইড করবেন, যেই ফ্যাসিলিটিস গুলি তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টে হেল্প করবে, তাহলে এই স্কুলগুলি থেকে, এবং এই স্কুল থেকে যখন কলেজে আসতো এবং এই ছেলে মেয়েগুলি যখন বাহিরে যাচ্ছে, তারা কিন্তু অনেক বেশি আমাদের জন্য রেমিটেন্স আনতে পারতো, এবং এই জাতীয় কিন্তু অনেক আপনার মানে যেটা ইনজাস্টিস যেই জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু রিপেয়ারে অনেক কিছু হেল্প করতে পারতো। আরেকটা জিনিস হলো, যা কিছুই আপনি করেন সেজন্য কিন্তু আপনাকে টাকা লাগবে। যেমন ধরেন আমাদের যে বাজেট ধরা হয়েছে 5 লাখ, অ্যারাউন্ড 5.5 লাখ কোটি টাকার মতো, সেই বাজেটের মানে আসবে কোত্থেকে? এখন আপনি সেটা তো একটা বড় সোর্স হলো আমাদের ট্যাক্স, করের জায়গাটা থেকে। তো করের জায়গাটা যদি থেকে আসে, আপনি ডাইরেক্ট ট্যাক্সের কথা বলছিল, যেমন রেহান ভাইও বললো, আপনিও বলেছেন, সেখানে দেখেন আমাদের লিস্টেড যদি রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানিতে অ্যারাউন্ড 1,70,000 or 80,000 কোম্পানিজ আছে। এই অল দিস কোম্পানি, আর দে ফাইলিং দেয়ার রিটার্ন, আর দে পেইং দেয়ার ট্যাক্সেস? কিন্তু সেখানে কিন্তু একটা বড় পার্সেন্টেজ যারা কিন্তু রিটার্ন ইয়ারলি টাকাটা দিচ্ছে না। তো সেই জায়গাটা যদি ধরেন আপনি এনবিআর এবং আপনাদের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম বডিগুলি আছে, প্লাস বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, এবং এদের মাঝে যদি একটা আপনি যদি ইয়ে করতেন, যে আমব্রেলা বা একটা ইকোসিস্টেম, যেখানে একটা অডিট রিপোর্ট দিয়ে সমস্ত কিছুতেই ইয়ে করতে হবে, তাহলে কিন্তু আপনি দেখা যেত এখান থেকে কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট আপনাকে কালেকশন হয়ে যেত। তারপর আরেকটা যেটা আমার মনে হয়, আমাদের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এবং এই ভ্যাট অ্যাক্ট 2012টা কিন্তু টোটালি আপনি দেখেন ডিজিটালাইজ, একেবারে সম্পূর্ণ অনলাইন বেসিস, যে আপনার রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত অনলাইন। তো আপনি যদি এখানেও এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2020 যেটা করতেছেন, সেটাও যদি আপনি একেবারে অনলাইন সমস্ত ডিজিটালাইজেশনের ইয়ে রাখেন, তাহলে আমার কাছে মনে হয় যে এইটা অনেক ক্ষেত্রে কিন্তু এক্সিকিউশন করতেও আমাদের যারা রেগুলেটরি বডি আছে তাদের জন্য কিন্তু অনেকটা ইজি হবে। আর ওভারঅল যেটা হলো যে আমাদেরকে যেটা গভর্নমেন্টের এন্ড থেকে গভর্নমেন্ট করছে, অ্যাট দি সেম টাইম প্রাইভেট সেক্টর থেকেও আমরা যে যেখানে যেভাবে আছি সেখান থেকেও আমাদেরকে এই জিনিসগুলি তুলে ধরতে হবে বিভিন্ন জায়গায়, যে লুপহোলস গুলি আছে সেগুলিকে ইউটিলাইজ কিভাবে
করা যায়? আমি স্যারের কাছে কনক্লুডিং রিমার্ক নিব, তার আগে আবার একটু প্রফেসর ডক্টর সেলিম রায়হান ভাইয়ের কাছে জাস্ট 2-3টা ইস্যু নিয়ে আসবো। যে আমরা তো প্রবলেম এবং প্রিভেইলিং সার্কামস্টেন্সেস যেটা মানে সেটা নিয়ে আমরা আলাপ করলাম, বাট দেখুন যে আমাদের অর্থনীতির বড় একটা চালিকা শক্তি ছিল আমাদের ইনফর্মাল সেক্টর, এবং সেই ইনফর্মাল সেক্টরে যে ছোট ছোট আপনার এন্টারপ্রাইজ যেগুলো ছিল, সেই এন্টারপ্রাইজগুলো কিন্তু আপনার করোনায় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট। তাদের আপনার মনে করেন ক্ষতির অনেক পরিমাণ যেমন, বাট তাদের যে একটা উদ্যম প্রচেষ্টা ছিল, যেটা আমাদের অর্থনীতিকে সেই আপনার তলাহীন ঝুড়ি থেকে আপনার ওয়ান্ডার অফ আপনার মডার্ন ইকোনমিক্সের একটা পর্যায়ে নিয়ে আসছে, যেখানে দেশি বিদেশি আপনার সংস্থা, সেটা হোক প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ, সেটা হোক ডেভেলপিং এজেন্সি, সেটা হোক বিভিন্ন ইউনিভার্সিটি, যারা আপনার আশ্চর্যজনকভাবে তাকিয়ে দেখে যে বাংলাদেশে এরকম অবস্থায় কেন আসলো এবং কিভাবে আসলো। এর পিছনে যে এই একটা ইনফর্মাল সেক্টরের কন্ট্রিবিউশন, তারা যে করোনায় এরকম করে এফেক্টেড হচ্ছে, তাদের এন্টটা যে আমরা দেখতে পাচ্ছি না বা কাভার করতে পারছি না, এটা অর্থনীতিতে আপনার একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট রাখবে বলে অনেকে মনে করেন। আপনি এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন এবং এখানে আপনার স্পেসিফিক সাজেশন কি? কারণ আমাদের তো এই যেটা বছরখানেক গেল বা অলরেডি আপনার হচ্ছে 6 মাস অর্থ বছরের কারেন্ট অর্থ বছরের 6 মাস অলরেডি গত হলো। এখন অবশ্যই পলিসি মেকাররা চিন্তা করবেন, যেমন আমাদের সমষ্টিক অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে, আবার তারা করোনার যে প্যাকেজটা আছে সেটা নিয়েও চিন্তা করবেন। কিছু কিছু মহল বলছেন যে একটা স্পেশাল রিভিউ হওয়ার দরকার এই প্যাকেজের, আপনার মনে করেন কিরকম করে বাস্তবায়ন হলো এবং আরো কি করলে আরো ইফিসিয়েন্ট বাস্তবায়ন হতে পারে। তো এই ক্ষেত্রে সাজেশন রাখারও সময় আছে, এবং মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আপনার কথা শুনে হয়তো উনিও তো বিভিন্ন সময় আপনার বিভিন্ন কথা শুনেন এবং খুব প্যাশনেটলি গভর্নমেন্টের আপনার হচ্ছে পলিসি ফরমেশন ডেভেলপমেন্টে উনি এগুলো শেয়ার করেন। এখানে যদি আপনি কিছু অ্যাড করতে চান। ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি বলবো, সেটা হচ্ছে যে আজকে আমার ইনফ্যাক্ট ডেইলি স্টার একটা লেখাও এসছে, সেটিং দ্য প্রায়োরিটিজ রাইট অর ডেভেলপমেন্ট প্রায়োরিটিজ রাইট ইন 2021। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ম্যাক্রো লেভেলে কিন্তু বেশ কিছু এনকারেজিং পিকচার দেখছি। আমাদের ফরেন রিজার্ভ বাড়ছে, আমাদের রেমিটেন্স কিন্তু মানে একদম কন্ট্রারি টু দ্য কাইন্ড অফ মানে যে ফিয়ার ছিল যেটা, এবং ওয়ার্ল্ড ব্যাংকও যেটা প্রেডিক্ট করেছে তাকে পুরো উল্টো করে আমাদের প্রবাসী শ্রমিকরা যেভাবে টাকা পাঠিয়েছে, এটা আনরিমার্কেবল। আমি বলবো এটা কাইন্ড অফ মানে অভাবনীয়। তো এইটা এই জায়গাতে এবং আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে যেরকম বড় ধাক্কা লাগার কথা ছিল, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সামলে উঠেছি, এবং আশা করি সামনের দিনগুলোতে আমরা সামলে উঠতে পারবো যে এই ধাক্কাগুলো আসবে। কিন্তু আমি যে পয়েন্টটা আর্গু করেছি যে ম্যাক্রো লেভেলে এই পিকচারগুলো কিন্তু আমাদেরকে একটা কোনো সময় রং সিগন্যাল দিতে পারে। কারণ আপনি যে কিছুক্ষণ আগে ডেসক্রিপশনটা দিলেন যে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস গুলো তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, খুব সম্ভবত একটা ইন্টার জেনারেশনাল এফেক্ট আমরা দেখতে পাবো। অনেকে হয়তো একেবারেই ব্যবসা থেকে বের হয়ে গেছে, এবং অনেকে হয়তো যে উদ্যোক্তা, যেটাকে বলে একটা উদ্যোক্তা অথবা এন্টারপ্রেনার যেটা মাইন্ড, যেটা সেটা কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকে নতুনভাবে যারা হয়তো ব্যবসায় আসার কথা ছিল, তারা হয়তো ব্যবসায় আসবে না দীর্ঘদিন ধরে। এবং একটা জিনিস কোনোভাবে অস্বীকার করার উপায় নেই, এই মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজরা তারা কিন্তু এক ধরনের একটা লিঙ্কেজ হিসেবে কাজ করে। তারা বিভিন্নভাবে তারা এই সাপ্লাই চেইনে এই যে ডিসরাপশনটা, এটা যদি প্রপারলি মেজার করার কিন্তু সময় লাগবে। আমাদের কাছে তথ্যপত্র, পরিপূর্ণ তথ্যপত্র নেই, কিন্তু আমরা অ্যানেকডোটাল এভিডেন্স থেকে বলছি যে এর বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি, এটা যদি আমরা স্বীকার করে নেই, তাহলে প্রথম যেটা থাকতে হবে যে রাজনৈতিক অঙ্গীকারটা, যে অভিপ্রায়টা শুরুতেই সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি স্মল এন্টারপ্রাইজগুলোর জন্য তিনি ঘোষণা করেছিলেন, সেটাকে কিন্তু বাস্তবায়ন করতে হবে, বিশেষ করে স্টিমুলাস প্যাকেজের ব্যাপারটা। এবং এখানে কোনো ধরনের দেরি করা যাবে না। অলরেডি আমি মনে করি যথেষ্ট দেরি হয়ে গেছে, তাতে একটা বড় ধরনের ক্ষতি হয়েছে যে অনেক এন্টারপ্রাইজ তারা হয়তো একেবারে চিরকালীন সময়ের জন্য তারা পার্মানেন্টলি তারা বার হয়ে গেছে এই বিজনেস থেকে, এবং নতুনরা হয়তো এনকারেজড হবে না। সুতরাং
এই জায়গাতে যে এটা বড় ধরনের স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়ন করা যায়নি এসএমইর জন্য, সেটাকে কিন্তু আলোচনা চলছে। আপনি যেটা বললেন কিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, কিন্তু আমরা এটা দীর্ঘায়িত করা যাবে না, এই ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে আমাদের যে এই রিকভারি, আমরা যে রিকভারি কথা বলছি এই ক্রাইসিস থেকে, এবং রিকভারি থেকে তো আমরা সামনের দিকে আমরা এগোবো, এবং আমরা যে পথ থেকে, যে ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরি থেকে আমরা সরে গিয়েছিলাম, আমরা চাইবো সেই ট্র্যাজেক্টরিতে ফিরে আসতে। এই জায়গাটা আমি মনে করি যে সরকারি বিনিয়োগও খুব গুরুত্বপূর্ণ। সরকার যে বিভিন্ন খাতে বিনিয়োগ করছে ইনফ্রাস্ট্রাকচার খাতে, সেগুলোকে আরো এক্সপারলাইট করা দরকার। পাশাপাশি যেটা করা দরকার, আমি মনে করি যে আপনারা বলেছেন যে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ কিন্তু খুব কম এখন, এবং এটাকে কিভাবে এক্সপারলাইট করা যায়, বিশেষ করে বিনিয়োগটা কিভাবে বাড়ানো যায়। একটা খুব অ্যালার্মিং সাইন আমি বলবো যে আমাদের ইম্পোর্ট গ্রোথ হচ্ছে নেগেটিভ, তার মানে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস অথবা ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট কিন্তু কমে গেছে, যেটা কিন্তু সামনের দিনগুলোতে ব্যক্তি খাতে বিনিয়োগকে বড় ধরনের বাধা করবে। সুতরাং এই সবকিছু মিলে আমি মনে করি যে নীতি নির্ধারকরা এবং মাননীয় মন্ত্রী উনি যদি একদম প্রথমেই যদি এসএমইটাকে টার্গেট করে যদি এই লুপহোলস গুলোকে সলভ করার জন্য উদ্যোগগুলো খুব যথাযথ কার্যকরী উদ্যোগ নেন, এবং সাবসিকুয়েন্টলি যদি অন্য এরিয়াস গুলোতে যদি সরকার তার নজরগুলো বাস্তবায়িত করতে পারেন, এবং যে উদ্যোগগুলো, আমি মনে করি এখন যে চিত্র আমরা দেখছি তা বড় ধরনের পরিবর্তন করা সম্ভব। ধন্যবাদ ডক্টর সেলিম রায়হান ভাই। ব্যারিস্টার এম মাসুম ভাইয়ের কাছে আমি লাস্ট কোশ্চেন নিয়ে আসবো, কারণ এরপরে স্যারের জাস্ট কথা শুনে আমরা শেষ করে দিব। মাসুম ভাই, আপনি যদি লাস্টলি কোনো কিছু অ্যাড করতে চান, কারণ দেখুন সেলিম রায়হান ভাই খুব পারফেক্টলি বলেছে যে খারাপ সময়ই আপনার সংস্কারের জন্য ভালো সময়। যখন অর্থনীতি খারাপ যায় তখন কিন্তু আপনার সংস্কারের জন্য একটা ভালো বা মোক্ষম সুযোগ আসে, এবং জনগণ বা অন্যান্য যে স্টেক হোল্ডার যারা আছে তারা কিন্তু সবাই এটা একটা প্যাশনেটলি নেয় যে এই খারাপ সময়টা উত্তরণ করতে হলে অবশ্যই ভালোর জন্য সংস্কার হোক, এবং তাতে যদি সাময়িক অসুবিধাও হয় সেটা তারা মেনে নেয়। এবং দেখেন আমাদের যেমন আমরা ৭২-এর সংবিধান ফিরিয়ে আনলাম, ওখানে একটা ভালো একটা রিফর্ম হলো, বাট অর্থনৈতিক সেক্টরে যে সাম্যের কথা বলে আপনার আমাদের স্বাধিকার আন্দোলন করা হলো, বাংলাদেশের আপামর জনসাধারণ আপনার মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করলো এবং আমরা স্বাধীন হলাম। অর্থনৈতিকভাবে মুষ্টিমেয় কিছু পিপলের জন্য আমাদের সেই স্বাধীনতা হানি হচ্ছে, সেখানে আপনার সাম্য স্থাপন করা যাচ্ছে না। যেমন আপনি এডুকেশনের কথাও বললেন যে ইভেন আপনার ইউনাইটেড নেশনের যে সনদ আছে সেখানে যে বেসিক এডুকেশন, যেটাকে রাইট হিসাবে বলা হলো 12 ক্লাস, যেখানে আপনার একদম ইউনিফর্ম একটা এডুকেশন হবে, সেখানে দেখা যাচ্ছে আমাদের কিন্ডারগার্টেন টাইপ একটা হচ্ছে, সেখানে ইংলিশ মিডিয়াম টাইপ একটা হচ্ছে, এবং গরিবদের জন্য আপনার অবৈতনিক প্রাইমারি শিক্ষা চলছে, এবং আপনার মাধ্যমিক এডুকেশনেও হচ্ছে, এবং সেটারই লং টার্ম ইফেক্ট হচ্ছে যে আমাদের দক্ষ জনবল আমরা পাচ্ছি না, যারা আপনার হচ্ছে অর্থনীতিতে, সেটা হোক দেশীয় অর্থনীতিতেও ভালোভাবে পার্টিসিপেট করছে না, এবং আমরা এই ডেমোগ্রাফির যে বেনিফিটটা আমাদের নেয়ার কথা যে দক্ষ জনবল বাইরে পাঠিয়ে, সেটাও আমরা পাচ্ছি না। পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করলেই দেখা যাবে যে আমাদের মিলিয়ন অফ আপনার হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আর্নাররা যা আর্ন করে, ওনাদের 100,000-এর চেয়েও কম সংখ্যকটা আর্ন করে। তো এটার দিকেও তেমন লক্ষ্য নাই। তো এই সময়ে কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, যদি আপনি 2 মিনিটে বা স্বল্প সময় শেষ করেন, তখন স্যারের কাছ থেকে শুনে আমরা শেষ করবো। ব্যারিস্টার এম মাসুদ। আপনি কনস্টিটিউশনের কথা বলেছেন, যে কনস্টিটিউশন যদি আমাদের স্পিডটা দেখেন, সেই যে স্পিডে রিফ্লেকশন হওয়ার কথা, যদি আমি স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টর দেখি, যেহেতু আপনি জাস্টিস এবং ইনজাস্টিসের কথা আসছে বারবার, সেখানে আপনি দেখবেন যে আমাদের ব্যাংক মানে আইনগুলিকে রিফর্ম করে সেটা উল্টো এক একটা শ্রেণীকে কিন্তু ফেভার করা হচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, সেখানে সেকশন 5 যেমন আমাদের যে ডিফল্টের ডেফিনেশন, সেই ডিফল্টের ডেফিনেশনই চেঞ্জ করা হয়েছে একটা সার্টেন ক্লাসের জন্য। তারপরে আমাদের যে ব্যাংকে পরিচালক পরিষদ থাকতে পারবে, আমাদের যে 15 ক অ্যান্ড 15-10, যেখানে আগে ছিল 2 জন একটা ফ্যামিলিতে, এখন 4 জন করে। আগে ছিল
জন পরিচালক টু টার্মস থাকতে পারবে, এখন 3 টার্মস থাকতে পারবে। তাহলে আপনি যেখানে আমাদের যে ফাইন্যান্স অ্যাক্সেস, যেটা যে ইকোনমিক অ্যাক্সেস টু অল, কনস্টিটিউশনের যে স্পিড, যেটা আপনাকে অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটা সবার জন্য আপনাকে ইকুয়াল করতে হবে। এবং সেই ইকুয়াল করতে হলে আপনাকে আমাদের যে স্পেসিফিক আইনগুলি আছে, যেমন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, আপনি 1991 এর ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট দিয়ে এখন চলবে না। আপনাকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 সেটা দিয়ে এখন চলবে না। আপনাকে অর্থঋণ আদালত আইন 2003, মানে এগুলি টাইম টু টাইম সেটাকে আপডেট করতে হবে, এবং আইনটা থাকবে সব শ্রেণীর জন্য ইকুয়াল। এখন সেইটা যদি আপনি ইকুয়ালিটি মেনটেন করতে না পারেন, যেমন বাংলাদেশ ব্যাংক থেকে 2017 এর একটা ডাইরেকশন আছে যে আপনাদের সকল এসএমই প্রত্যেকটা ব্যাংকে 30% পর্যন্ত এসএমই রাখতে হবে, কিন্তু আপনি দেখেন কয়টা ব্যাংক এসএমই 30% পর্যন্ত রাখে। ইভেন আপনার যে আমাদের যে স্টিমুলাস প্যাকেজ যেটা হলো, আপনি দেখেন লার্জ কোম্পানিগুলি কিন্তু ঠিকই তাদের টাকা পেয়ে গিয়েছে। ওয়াই নট দি এসএমই, যে যারা স্মল কটেজ শিল্পে যারা আছে, তাদের এটা কেন ডিসবার্স হলো না? সেখানে 20,000 crore টাকার মতো, সেখানে অনলি 10,000 crore টাকা। এখন আপনি পিকেএসএফ বা এনজিও ফাউন্ডেশন, বা আপনি যদি এসএমই ফাউন্ডেশন দিয়ে দিতে যান, সেখানে আপনি দেখেন যে যেই আপনি 5% এর যে এক্সেম্পশনটা দিচ্ছেন ইন্টারেস্ট, মানে 9% এর মধ্যে তাদের জন্য ভেরি ডিফিকাল্ট হবে যে এইটা ডোর টু ডোর পৌঁছে দিতে, কারণ তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আপনার এখানে হয়তো আরো 3 to 4% অ্যাড করতে হবে। তাহলে আপনি যখন জাস্টিসের কথা বলবেন, আপনি যখন ইকুয়ালিটি, বা আপনি যদি কনস্টিটিউশনের সেই স্পিড নিয়ে আসতে হয়, তাহলে এটা সকলের জন্য সেম ফুটিং করতে হবে। আর সেম ফুটিং আপনি যদি অ্যাক্সেস টু ফাইন্যান্স সকলের জন্য সেম করতে না পারেন, অ্যাক্সেস টু এডুকেশন সকলের জন্য সেম করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের সেই জাস্টিস সিস্টেম, আমরা যেটার কথা বঙ্গবন্ধু চিন্তা করেছে বা বঙ্গবন্ধু যেটা স্বপ্ন দেখেছে, আমরা কিন্তু সেটা আশা করতে পারি না। আমরা স্যারের কাছ থেকে এখন কনক্লুডিং রিমার্ক নিব। স্যার, বেশ কিছু ডিসকাশন এসেছে, আপনাকে যদি একটু আমি অভয় দেন, তাহলে একটু 2-3টা এরিয়ায় একটু পার্টিকুলারলি আপনার বিজ্ঞ মতামত চাচ্ছি। কারণ পলিসি মেকিং এও যেমন আপনি একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করেন, এবং আপনি প্ল্যানিং মিনিস্ট্রির দায়িত্বে আছেন এবং খুব ভালোভাবেই পালন করছেন, এবং আপনার বিগত 5 বছরেও করেছেন আপনার একটা লেভেলে, এবার আরো ফুল ফর্মে করছেন। এই যে এডুকেশন, যেটা মানব সম্পদ উন্নয়নের বিনিয়োগ, সেখানটায় আপনার হচ্ছে একটা ঘাটতি আছে। ইভেন জিডিপির যে পার্সেন্টেজ আমাদের এডুকেশন সেক্টরে ইনভেস্টমেন্ট, সেটা শুধুমাত্র আপনার হচ্ছে সারা বিশ্বের মধ্যে না, ইভেন সাউথ এশিয়ায় যদি আমরা পার্সেন্টেজটা দেখি, সেটা কিন্তু আমাদের খুবই কম স্যার, এবং যার কারণে লং টার্ম একটা ইফেক্ট আসছে স্যার। এটা নিয়ে যদি আপনি একটু বলেন। তারপরে আপনি যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট, যেটা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, কারণ আমাদের এত কর্মক্ষম জনগোষ্ঠী, তাদেরকে শুধুমাত্র গভর্নমেন্টের স্পন্সর প্রোগ্রামগুলোই তো ফেসিলিটেট করা যাবে না জব দিয়ে, তাদেরকে জন্য প্রাইভেট সেক্টরের আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট লাগবেই এবং জব লাগবেই। ও ক্ষেত্রেও আশঙ্কাজনকভাবে কমে গেছে, সেটা যেমন আমদানি শুল্কের একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে, তারপর ইভেন ঋণ প্রবাহ দিয়েও দেখা যাচ্ছে। তো এটা যদি একটু আলোকপাত করেন, আর একটু যদি রিফর্মের ব্যাপারে ছাড়া আলোকপাত করেন, পার্টিকুলারলি এই 3টা পয়েন্ট এবং অন্য যে পয়েন্ট আপনি অ্যাড করতে চান স্যার। আমি আমার নিজের ধারণা থেকে কিছু দু একটি কথা বলে শেষ করব। আপনার মূল প্রশ্ন যেটা, অর্থের যোগান ভ্যাটের উপর ভর, মিটবে কি অর্থের অভাব, এটা একটা লিঙ্গারিং কোয়েশ্চেন থাকবে। আমার ধারণা মোটা দাগে অভাব না, কিছুটা মিটিগেট করা যাবে। কারণ আমি মনে করি যে ইকোনমি ঘুরে দাঁড়াবে, কনজামশন মার্কেট আরও এলিভেন্ট হবে, বিক্রি কিনি বাড়বে। ব্যাট যদিও নিষ্ঠুর কেউ বলছেন, আনফেয়ার বলছেন, বাট দ্যার ইজ নো বিকল্প। এবং আমি সারা দুনিয়াতে অন্যান্য দেশ যেগুলো আমি দেখেছি, ইনক্লুডিং ভেরি অ্যাডভান্স কান্ট্রিজ, তারাও এটার উপর খুব ডিপেন্ড করে। কারণ এইটার একটা নিশ্চয়ই ভালো কিছু সুবিধা আছে। আমার মতো ও গবেষক লোকও দেখছে এটাকে something that can be very easily relied on, very convenient and very in a way sense এটাকে ম্যানিপুলেট করার জন্য, ম্যানিপুলেট ইন এ গুড সেন্স করা যায়। I will continue to myself, আমার নিজের কথা, ডিপেন্ড অন ভ্যাট এট দিস স্টেজ অফ আর ইকোনমি। কারণ ডাইরেক্ট, আপনারা একটা চমৎকার কথা বলেছেন, ডাইরেক্ট ট্যাক্স আমরা ঐতিহ্যগত কারণে আমরা পারছি না, লেট আস বি অনেস্ট অ্যাবাউট ইট। এবং দেয়ার আর ভেরি স্ট্রং লবিজ against it.
আর যেখানে আমরা দিনরাত আমরা বলছি যে পুঁজিবাজার, ওপেন মার্কেট ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রণোদনা, ভর্তুকি এসব দিয়ে আমরা আরো ফিড করছি, সেখানে আপনি খুব বেশি আদায় মনে হয় না আশা এই মুহূর্তে আরো করতে পারবো। এটা আমি মনে করি যে এইটা বোধহয় ফর নাও আমরা উই হ্যাভ টু ডিপেন্ড অন ভ্যাট, এবং তো ভ্যাটটাকে সংস্কার করার দরকার। ভ্যাটটাকে আমি সিঙ্গেল ভ্যাটের পক্ষে, তবে এট দ্য সেম টাইম এটা একটু পেইন কমাবার জন্য লোয়ার ইনকামের জন্য বিশেষ রেয়াতের ব্যবস্থা করা যায়, ইজ পসিবল, সম্ভব। অন্যান্য অনেক দেশেই করেছে। আমরা একটা মিলেমিশে বসে একটা বাস্কেট কমপ্লিটলি ওপেন করে দেওয়া যেতে পারে, এগুলো আলাপ করে পারা যাবে। আর এছাড়া অর্থের অভাবের অন্যান্য সোর্স আমাদের হাতে আছেই, বোরোয়িং সভারেন সরকার হিসাবে, ইভেন টু দ্য এক্সটেন্ট টু গোয়িং টু প্রিন্ট মোর মানি, দ্যাট ইজ অলসো ইন আওয়ার হ্যান্ড। করি বা না করি সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের হাতে থাকবে। এছাড়া বিদেশে অর্থের বাজার এখন খুবই চমৎকার। বড় বড় বিদেশি মহাজনরা টাকার পাহাড়ের উপরে বসে আছে, আমাদের টাকায় নিয়ে গেছে, আর ওইটার উপরে বসে আছে, খরচের জায়গা নেই। নেগেটিভ ইন্টারেস্ট কোনো কোনো দেশে আছে, ডক্টর আহমেদ জানেন। ইন দেয়ার ওন লোকাল ইকোনমি দেয়ার আর নো মোর রোডস টু বি বিল্ট, নো মোর হসপিটালস টু বি বিল্ট, নো মোর ইউনিভার্সিটি টু বি বিল্ট। ওদের এত বেশি হয়ে গেছে, সুতরাং তারা এখন কোথায় ইনভেস্ট করবে? সো নেগেটিভ ইন্টারেস্ট ইন দেয়ার ওন কান্ট্রি। তারা আমাদেরকে 1-2%, 3% দিয়ে আনন্দ পাবে, আমাদেরকে নিজেরা হাতে রাখতে পারবে। টাকার বোধ হয় খুব একটা অভাব হবে না। তাছাড়া আমাদের এই বাজারে গুড উইলও আছে ভালো। আমরা উই আর ভেরি গুড খাতক, আমরা সময় মতো টাকা দিয়ে দিই, এবং উই প্যান্ডার টু দেয়ার ভেরি রিকোয়েস্ট অলসো। এই কনসালটেন্ট নাও, এইটা করো, ওইদিকে যায় না, এদিকে করো না, এগুলো শুনে শুনে মোটামুটি আমরা অভ্যস্ত হচ্ছিলাম। এখান দিয়ে বেরিয়ে আসা দরকার। উই ক্যান বার্গেন, উই আর ইন এ পজিশন নাও টু বার্গেন। এটা আমরা করছি না আউট অফ হ্যাবিট, কারণ আগে না করে অভ্যাস হয়ে গেছে। এখন ওদেরকে দেখলে দাঁড়িয়ে যাই, এক লাভ দাঁড়িয়ে যাওয়া ভালো, কিন্তু লাভ দিয়ে দাঁড়াবার দরকার নেই, ভদ্রভাবে পারা যায়। একটা যা বাইরে বললাম, এগুলো সব এমনি জাস্ট ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসকাশন। তিনটা বিষয় আপনি চেয়েছেন। মানব শিক্ষাতে আনফর্চুনেটলি আমাদের 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 বিনিয়োগ আশাপ্রদ নয়, স্বীকার করতেই হবে। কারণ মানে আপনি কোথায় বিনিয়োগ করবেন সেটাও তো দরকার আছে। টাকা দিলেও তো এটা ইউজ করার মতো এভিনিউজ, ইউজ করার মতো ইনফ্রাস্ট্রাকচার, টিচার্স, আর সবচেয়ে যেটাই মনে করি আপনাদের মধ্যে শেয়ার করি, ইউ আর ভেরি কনসিয়াস পিপুল। আমরা কি ইউনিফাইড একটা মডার্ন, একটা ফরওয়ার্ড লুকিং শিক্ষা ব্যবস্থা, কুদরতে খোদা কমিশনের কথা আমরা বলি, কত কিছু বলি, বিজ্ঞান, প্রযুক্তি, এই সকলে কি আমরা যেটুকুই ব্যয় করছি সেটাকে আমরা ওখানে করতে পারছি? আমাদের একটা উই হ্যাভ এ ডাইকোটমি হিয়ার। আমরা একদিকে আমরা খরচ করছি টু গো ব্যাক ইন হিস্ট্রি, লেট মি বি ভেরি ব্লান্ট অ্যাবাউট ইট, আর একদিকে খরচ করছি টু গো ফরওয়ার্ড ইন দ্য ফিউচার। এই দুটাকে বোধ এক জায়গায় আমাদের খুব একটা একটা জাতীয়ভাবে একটা সমাধানে আসতে হবে। আদারওয়াইজ দিস উইল, আপনি যতই বলেন টাকা ঢালুন না কেন, এর বড় অংশ এটা ওয়েস্ট হবে। বেসরকারি বিনিয়োগ, আমার নিজের একটা মত আছে, ডক্টর রায়হান একমত হবে কিনা জানি না, আমি নট এন ইকোনমিস্ট। আওয়ার লেভেল অফ ইকোনমি, আমরা যে পর্যায়ে আছি, এখানে যে বিদেশি বড় বড় হাই প্রযুক্তির, হাই ভ্যালু বিনিয়োগ আমরা খুব একটা আশা করতে পারি না। কারণ আমাদের যে লেবার ফোর্স যেটা আছে, যে সুযোগ সুবিধা আছে সেটা নেই। আর যেগুলা তেল, সাবান তেল, অন্যান্য জিনিসপত্র যেগুলা, সেগুলার যে মার্কেট আমাদের এত বড় নয়। অনেকে জানেন ভারতে ফ্যাক্টরি বসায়, তাদের মার্কেটিংয়ে আমাদেরকে হিসাবে ধরেই তারা ফ্যাক্টরি বসায়, যাতে করে বাংলাদেশ, নেপাল এগুলা কাভার করবে, মাল পাঠিয়ে পাঠিয়ে, ইউ নো দ্যাম। সুতরাং দিস টেন্ডেন্সি উইল কন্টিনিউ। তাহলে আমি কি, আই এম ইন ফেভার অফ আওয়ার ওন লোকাল ইনভেস্টমেন্ট। কোনগুলা? কাপড়ে তো আমাদের ইনভেস্টমেন্ট আমাদের এন্টারপ্রেনিয়ররা, আমাদের উদ্যোক্তারা করেছেন, গার্মেন্ট সেক্টর ইত্যাদি। ফার্মাসিউটিক্যালস তো আমরা মোটামুটি ভালোই আছি। তার চেয়ে মোর ইম্পর্টেন্ট আমি মনে করি আমাদের কৃষি খাতে ইনভেস্টমেন্ট, আমাদের গৃহস্থলী খাতে ইনভেস্টমেন্ট, আমাদের ইনফর্মাল খাতে ইনভেস্টমেন্ট। হাউ ডু ডু ইট? উই ক্যান ডু ইট বাই ইম্প্রুভিং দ্য লোকাল ইনফ্রাস্ট্রাকচার, বাই গ্রামের যেমন সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যেটা আমরা করেছি, উই শুড টেক প্রাইড, বিদ্যুৎ নিয়ে গেছি আমরা সকল ঘরে। আমি নিজে একজন গবেষক হিসেবে বলছি, হাউ মাচ ট্রান্সফরমেশন উই হ্যাভ বিন এবল টু অ্যাচিভ, মেনি অফ আস ক্যানট ইভেন জাজ।
গ্রামাঞ্চলে এখন আমাদের মায়েরা, আমাদের বাবারা, চাচারা যারা কাজ করছে, তারা দে আর ইনভেস্টিং ইন হাউজিং, ইনভেস্টিং ইন দেয়ার চিলড্রেন, ইনভেস্টিং ইন দেয়ার ক্যাটেল, ইনভেস্টিং ইন দেয়ার ক্ষেত। আপনার মেকানাইজেশন হচ্ছে এখন খেতে, ধান কাটার যন্ত্র, মাড়াইয়ের যন্ত্র, চাষের যন্ত্র। আমরা সহায়তা করছি, প্রাইভেট সেক্টর এগুলো ইনভেস্ট করে নিয়ে যাচ্ছে। এইগুলা গবেষণা করা, হিসাব নিকাশ করলে একটা বিশাল আমরা একটা পরিবর্তন দেখব, যেটা আমাদের চোখে সব পড়ে না, বিকজ দে আর নট টাটা, বিড়লা অথবা এইটা সেটা নয়, যারা আমাদের হোম গ্রোন। আমি যদি আমার ওয়েতে হতো, আই উড প্রমোট দিস সেক্টর মাচ মোর দেন হোয়াট আই এম ডুইং নাও। আরও বেশি করে আমাদেরকে উৎসাহ দেওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। শুধু বেসরকারি বিনিয়োগ আমি মনে করি ওখানে বেশি হতে পারে, সম্ভাবনা আছে। সংস্কার, এইটা একটা বিশাল ইস্যু। জানেন আমি সরকারে কাজ করলাম, জুনিয়র লেভেলে কাজ করেছি 30-35 বছর নানাভাবে, এবং এখানে কাজ করছি। এমন সব আইন আছে এন্টি পুয়ার, এন্টি সাধারণ মানুষ, স্টিল ইন দ্য বুক। there are beneficiaries. আমি একটা স্মল উদাহরণ দিই আপনাকে। আমি কিন্তু সরকারি লোক হিসাবে কথা বলছি না। আমি গ্রামে বড় হয়েছি। ছোটবেলায় আমি পোলো দিয়ে, ইটা সেটা দিয়ে, জালটা দিয়ে মাছ ধরে খেয়েছি। আমার গ্রামের ছেলেরা না, সকল ফ্যামিলি বিলে বাজারে গিয়ে মাছটা ধরে খেত। আমাদের প্রোটিনের অভাব আছে প্রায় বলা হয়, আমরা বোকানাঙ্গা মানুষ, কিন্তু আমরা কলসিয়া, পুঁটি, ট্যাংরা ধরে নিয়ে খেয়েছি। এখন হয়েছে কি, সব জলাশয়গুলোকে ইজারা দেওয়া হচ্ছে। How much money are we getting in a year? It's nothing compared to what we are spending. এবং মাঝে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে, এরা হোটেলে থাকে, সিলেটে, ঢাকায়, চট্টগ্রামে, তারা ইজারা নেয় ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। তারা নাকি ডেভেলপ করবে এইসব জলাশয়গুলোকে এবং মাছের পরিমাণ বাড়াবে। এবং রেজাল্টটা কি হয়েছে, আমার গ্রামের গরিব যারা আছে, যাদেরকে আমরা দারিদ্র কমাতে চাই, তাদেরকে আমরা মাছ ধরার থেকে ডিপ্রাইভ করেছি। তারা বাড়ির থেকে বের হয়ে মাছ ধরতে পারে না। অথবা সকল কমিউনিটিতে কিছু লোক আছে মাছ ধরে বিক্রি করে খায়, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। সো একটা স্মল উদাহরণ দিলাম। এই ধরনের অনেক আইন সংস্কারের আমাদের বঙ্গবন্ধু আইন করেছিলেন, 100 বিঘার বেশি জমি রাখতে পারবো না। গিয়ে খুঁজে দেওয়ার করেন কত আপনারা তো এই বিজনেসে, ইউ আর ব্যারিস্টার্স, ডিউ রেসপেক্ট, আপনারা এই মহান পেশায় আছেন। দেয়ার আর ওয়েজ ইউ ক্যান ফাইন্ড, যেখানে 100 বিঘার উপরে 300 বিঘা, 400 বিঘার মালিক এখনো গ্রামে আছে। 25 বিঘা পর্যন্ত খাজনা মাফ করেছিলেন, কিন্তু 100 বিঘা পর্যন্ত খাজনা দিচ্ছে না, বছরের পর বছর জমি রাখছে। তো এইসব ব্যাপারে আমাদের সংস্কারের প্রচুর প্রয়োজন আছে। সংস্কারের জন্য আমাদের সাহসী প্রধানমন্ত্রী আছেন, বাট এট দ্য সেম টাইম শি ইজ ইন পলিটিক্স, শি মাস্ট সার্ভাইভ, হার পার্টি মাস্ট সার্ভাইভ। যেভাবে এই শাসন ওই শাসন এসে, তত্ত্বাবধায়ক শাসন আসে, আধা সামরিক আসে, পূর্ণ সামরিক আসে, সামরিক সমর্থক সরকার আসে, অদ্ভুত ধরনের পলিটিক্যাল সায়েন্স এই দেশে বিরাজ করে। এর মধ্যে সি হ্যাজ টু অপারেট এন্ড সার্ভাইভ করেছে বলে গত 12 বছরে আপনি এই ট্রান্সফরমেশনটা দেখছেন। সো এখানে আমাদের যথেষ্ট করার স্কোপ আছে, বাট উই ক্যান বি অ্যাডভেঞ্চারাস। উই আর নট মাও, উই আর নট হোচিমিন। আমরা কম্প্রোমাইজ করে করেই আমরা আগাতে হচ্ছে। এই বিষয়টা আপনারা আমাদের একটু হতে খেয়াল রাখবেন। শেষ কথা, ইউ আর টকিং অ্যাবাউট ফেয়ার, প্যারিটি, ডিসপ্যারিটি, অত্যন্ত প্রিয় বিষয়। আপনাদের বয়সে যখন আমরা ছিলাম 60s দিকে, তখন ওরা পাকিস্তানের সঙ্গে প্যারিটি ডিসপ্যারিটি চিল্লাচিল্লি করতাম। এখন প্যারিটি ডিসপ্যারিটি এখানে হচ্ছে, দুটো টেরিটোরিয়াল ছিল, এখন হয়েছে সোশ্যাল। ওয়েল, এই সেলিম রায়হান, পুঁজিবাদ, আমরা পুঁজিবাদের সমর্থক নই, আমরা বাজার অর্থনীতিতে নই। এটা কি বিষণ্ণ বিজ্ঞান নয়, ডিসমেল সায়েন্স, নিষ্ঠুর বিজ্ঞান কি নয় এটা? এখানে আমি কুমিরের সামনে দিয়ে হাঁটবো আর আশা করবো কুমির আমাকে কামড়াবে না। ইট ইজ এ ফুলিশ আইডিয়া। লেট আস বি অনেস্ট অ্যাবাউট ইট। যতটুকু পারা যায় মিটিগেট করা, পেইনটা কমানো, দ্যাট ইজ দ্য মেন এম। আমরা উই আর নট কিলিং পভার্টি, উই আর ট্রাইং টু রিডিউস পভার্টি, উপশম করার চেষ্টা করছি। সুতরাং এই সকল প্রেক্ষিতে আমাদেরকে বিচার বিবেচনা আপনারা করবেন, আপনারা শিক্ষিত মানুষ সবাই। এই হলো আমার মোটামুটি সাবমিশন টু অল অফ ইউ। ভেরি বিউটিফুল ডিসকাশন হয়েছে, খুবই ওয়ান্ডারফুল। আমার জন্য পার্সোনালি অনেক কিছু শিখেছি, এবং আবার আপনাদের সঙ্গে দুজনের সঙ্গে তো নতুন করে পরিচিত হলাম। সেলিম রায়হানের সঙ্গে তো প্রায়ই দেখা হয়, কথাবার্তা হয়, এবং আপনারা দুজন ব্যারিস্টার্স, ডিউ রেসপেক্ট both of you. আরও আগামীতে হয়তো দেখা হবে বিভিন্ন অনুষ্ঠানে। থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি।
ধন্যবাদ আপনাকে স্যার, আপনার খুবই ক্যান্ডিড আলোচনা, খোলামেলা আলোচনার জন্য। প্রফেসর ডক্টর সেলিম রায়হান ভাই, অশেষ কৃতজ্ঞতা। ব্যারিস্টার এম মাসুম, আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজক অর্গানাইজেশন যারা আছে, লয়ার্স অ্যান্ড জুরিস্ট, এমএমএস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম অ্যান্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এটা ফেসিলিটেট করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ডিসকাশন শেষ করছি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন। আবার পরবর্তী ডায়লগে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।